আন্দোলনের ছাত্রনেতাদের প্রতি ক্ষোভটা বেশি, আওয়ামী লীগের সরকারের প্রতিও রয়েছে ক্ষোভ নিউ ইয়র্কে, সেটি দেখা গেল। তবে আক্রান্ত হলেন তরুণ রাজনীতিবিদ আক্তার হোসেন। এই অবস্থায় এনসিপি নেতাদের নিরাপত্তা নিয়ে হেলাফেলার অভিযোগ উঠছে। বলা হচ্ছে যারা কর্মকর্তারা রয়েছেন নিরাপত্তা দায়িত্ব দিতে ব্যর্থ তাদেরকে যেন সাসপেন্ড করা হয়। বিএনপি জামাতের রাজনৈতিক বিরোধও কি আওয়ামী লীগকে সুবিধে করে দিচ্ছে কিনা এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার জনাব গোলাম মুর্তজা। জনাব গোলাম মুর্তজা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র থেকেই, সেজন্য আপনাকে শুভেচ্ছা, স্বাগত, আপনার সময়ের জন্য ধন্যবাদ। আমাদের সাথে আরও থাকছেন ঢাকা থেকে যুক্ত হচ্ছেন ভয়েস বাংলা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জনাব মুসাফ ফিরোজ। জনাব মুসাফ ফিরোজ দিবু ভাই, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন এবং সময় দিয়েছেন, সেই জন্য আমি একই প্রশ্ন আসলে আপনাদের দুজনকেই করতে চাই। তবে আমি শুরুটা মুর্তজা ভাই আপনাকে দিয়ে করতে চাই যে আক্তার হোসেনকে নিউ ইয়র্ক প্রবাসী আওয়ামী লীগের হেনস্থার ঘটনায় নিউ ইয়র্ক কনসুলেটের সব কর্মীকে চাকরিচ্যুত করার দাবি তুলেছে এনসিপি। এর আগেও নিউ ইয়র্ক ও লন্ডনে জনাব মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টায় দেশের কূটনৈতিক মিশনে ব্যর্থতার কথা বলা হয়েছে। কেউ কেউ ব্যর্থতার কথা বলছেন, কেউ কেউ স্যাবোটাজের কথা বলছেন যে তারা যে আসলে ভিআইপি দিয়ে বের হতে পারেননি সেই তথ্যটি ভিতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে বলে এইটার সম্মুখীন তারা হতে পেরেছেন। এইটা নিয়ে আপনি আসলে কি বলবেন? আপনার বক্তব্য শুনে আমরা দীপু ভাইয়ের বক্তব্য একটু শুনবো। জনাব গোলাম মুর্তজা। ধন্যবাদ আপনাকে। ঘটনাটা ঘটে গেছে, ঘটনাটা ঘটার পরিপ্রেক্ষিতে এখন নানাবিধ আলোচনা, পর্যালোচনা, আলোচনা, সমালোচনা, নিন্দা ঘটনাগুলো নিয়ে করছে। এনসিপির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে, এক ধরনের এক ধরনের ক্ষিপ্ততা আছে তাদের কথার মধ্যে, এবং সেটাকে আমি মোটেই অস্বাভাবিক কিছু মনে করছি না। এবং তাদের পক্ষ থেকে যে কথাটা বলা হয়েছে যে এখানে যারা দায়িত্বরত ছিল, যদিও কনসুলেট, বাংলাদেশ কনসুলেট, নিউ ইয়র্কের যে বাংলাদেশ কনসুলেট, এটা তো সরাসরি এর সঙ্গে সম্পৃক্ত নয়। নিউ ইয়র্ক কনসুলেট মূলত সম্পৃক্ত 27 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রোগ্রামটা আছে বাংলাদেশি এনআরবির সঙ্গে, মানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে, সেই জায়গাটায় অনেকটা সম্পৃক্ত। এই ইউএনের এই প্রোগ্রামের পুরো ব্যাপারটা দেখাশোনা করে এখানে দূতাবাস তো থাকেই ওয়াশিংটন ডিসির, মূলত পার্মানেন্ট মিশন জাতিসংঘের। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এরা সবাইকে মিলেই তো একটা সরকার, সবাইকে মিলেই তো পুরো ব্যাপারটা। তো এই কারণেই এই ব্যাপারটা আলোচনায় আছে যে কার ব্যর্থতার কারণে কিভাবে হলো। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে একটি বিবৃতি দেয়া হয়েছে। আর আমি যেটুকু বলি যে এখানে দুইটা প্রসঙ্গ এসেছে। আপনার প্রশ্নের মধ্যে তার কিছুটা আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়ে 6জন রাজনীতিবিদ আসলেন। এই 6জন রাজনীতিবিদের মধ্যে একজন যেহেতু যুক্তরাষ্ট্রেই থাকেন, সঙ্গে এসেছেন 5 জন। এই 5 জন কেন ডক্টর ইউনূসের সঙ্গে বের না হয়ে, একসঙ্গে বের না হয়ে এই 5 জন কেন আলাদা বের হলো? ডক্টর ইউনূস কেন তাদেরকে সঙ্গে নিয়ে আসলেন না? এই প্রসঙ্গটা সামনে এসেছে। এটার ব্যাপারটা এখন জনে জনে গিয়ে বলা মুশকিল, এবং কতখানি পরিষ্কার করে বলা যায় সেটাও একটা ব্যাপার। তারপরেও আমি যেহেতু আপনার অনুষ্ঠানে যুক্ত হয়েছি, আমি একটু দর্শকদের একটু বলতে চাই। মানুষ বিচার করবে যে আসলে কার ভুল কার ব্যর্থতা, সেটা আলাদা। যখন প্লেন ল্যান্ড করে, উড়োজাহাজটি যখন ল্যান্ড করে, উড়োজাহাজটি কালকে প্রায় 40 মিনিট মতো ডিলে ছিল। যখন ল্যান্ড করার পরে সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে, যুক্তরাষ্ট্র সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে পুরো ব্যাপারটা দেখাশোনা করা হচ্ছিল। এমনিতেই ভিআইপিদের, রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা দেয়া হয়। আর ডক্টর ইউনূসকে কেন্দ্র করে, সরকারকে কেন্দ্র করে, এনসিপি কে কেন্দ্র করে, যেহেতু যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের আভাস পাওয়া যাচ্ছিল, এবং ইতিপূর্বে তারা সেই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল, প্রতিবাদ পর্যন্ত আমার কোনো বক্তব্য নাই, প্রতিবাদ করতেই পারে। তো এই সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে যেহেতু যুক্তরাষ্ট্র সরকারের সকল সংস্থাকে জানানো হয়েছিল বিষয়টি যেন তারা দেখভাল করেন, এবং তারা সেই অনুযায়ী প্রস্তুত ছিল। সিক্রেট সার্ভিস বিশেষ গাড়ি একেবারে এয়ারপোর্টে যে জায়গাটাতে প্লেন থেমেছে প্রথমে, সেই জায়গাতে যায়, সবাইকে সেখানে তারা গাড়ি থেকে নামেন এবং তাদেরকে সেই গাড়িতে সিক্রেট সার্ভিসের তত্ত্বাবধানে তোলা হয়। একটা বিশেষ গেট দিয়ে নিয়ে আসা হয়, সেই বিশেষ জায়গা থেকে নিয়ে আসা হয়। কিন্তু ওই জায়গাটাতে যে বিপত্তিটা বাঁধলো, যে সমস্যাটা যে জায়গাটাতে তৈরি হলো, দেখা গেল যে
পাঁচজন রাজনীতিবিদ যারা সঙ্গে এসেছেন তাদের যে ভিসা ক্যাটাগরি, সেই ভিসা ক্যাটাগরি ডক্টর যে ভিআইপি গেট দিয়ে ডক্টর ইউনূস অর্থাৎ রাষ্ট্রপ্রধানের সঙ্গে বের হয়ে আসার যে ব্যাপারটা থাকে, তাদের ওই ভিসা ক্যাটাগরি এটাকে পারমিট করে না। তখন এদেরকে বলা হয়, ইমিগ্রেশন থেকে বলা হয় যে এদেরকে এই সাধারণ লাইন দিয়ে যেতে হবে। সেই সময় ডক্টর ইউনূস নিজে গাড়ি থেকে নেমে ইমিগ্রেশনের সঙ্গে কথা বলেন, সিক্রেট সার্ভিসের সঙ্গে কথা বলেন যে তারা আমাদের ভিআইপি, তারা আমাদের সফর সঙ্গী, বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, বয়স্ক ছিল, তরুণও ছিল, মির্জা ফখরুলের বয়স কথা বলছি আমি, যে এদেরকে একই সঙ্গে যাওয়া দরকার, আমার সঙ্গে দেওয়া দরকার। কিন্তু ইমিগ্রেশন এই অনুরোধটা রাখে না, তারা বলে যে আমার আইন পারমিট করে না। তখন তাদের সাধারণ লাইন দিয়ে আসতে হয়, এবং সাধারণ লাইন দিয়ে আসতে গিয়ে আরেকটু বিপত্তি বাধে। কারো কারো ফিঙ্গারপ্রিন্ট মেলানোর সময় ফিঙ্গারপ্রিন্টের মেশিনের সমস্যা হোক, অন্য যে কোনো কারণে হোক, সেখানে বেশ কিছুটা দেরি হয়ে যায় ইমিগ্রেশন লাইনে। এর মধ্যে সম্ভবত একজনের, ওই যুক্তরাষ্ট্রের থাকে না যে ইমিগ্রেশন অফিসারের কাছে আসলে আবার ফার্দার কিছু চেক করার জন্য আরেকজনের কাছে পাঠায়, একজনের সম্ভবত এরকমও হয়েছিল। সবকিছু মিলিয়ে এদের বের হওয়ার ওই প্রক্রিয়াটা অনেক সময় লেগে যায়, অনেক দেরি হয়ে যায়। অনেক দেরি হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা যখন বের হয়ে আসেন, বের হওয়ার সময় গেটের সামনে আওয়ামী লীগের কিছু লোকজন দাঁড়িয়েছিল, সংখ্যায় যে তারা খুব বেশি ছিল তা নয়। তো ওই জায়গাটাতে দুর্ঘটনাটা ঘটেছে, এবং সেই দুর্ঘটনার এখন দায় দেয়া হবে, একে দায় দেয়া হবে, ওকে দায় দেয়া হবে। সরকারের পক্ষ থেকে যেটা করা হচ্ছে, আমি যেটা জানি, যে একটা তদন্ত, নিজেরা একটা তদন্ত করা হচ্ছে, এবং তদন্ত করে একটু খতিয়ে দেখা হচ্ছে যে আসলে কোন জায়গায় আমাদের নিজেদের কোনো দুর্বলতা আছে কিনা। সেই দুর্বলতা যদি থেকে থাকে, আপনি যেটা বলছেন ভেতর থেকে কোনো তথ্য পাচার করা হয়েছে কিনা, তাদেরকে বিশেষভাবে জানানো হয়েছে কিনা, এই সমস্ত সবগুলো অভিযোগ বিবেচনায় নিয়েই একটু দেখা হচ্ছে যে কোন জায়গা থেকে কি ঘটলো, এবং তার পরিপ্রেক্ষিতে আমার ধারণা যে পরবর্তী আপডেটটা পাওয়া যাবে এবং জানা যাবে। মুর্তজা ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি মানে একদম মানে ভালো মতোই একজন আমাদের সাবেক কালের পেশা মানে রিপোর্টারদের মতো আপনি চমৎকার বর্ণনা দিয়েছেন। কিন্তু আমি এখানে একটা ছোট প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে যারা এসছেন তারা কি এটা জানতেন না যে দুই রকম ভিসা ক্যাটাগরির যদি থাকে উনারা কোনো দিন এই নিরাপত্তা প্রোটোকল পাবেন না, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসই বলুক আর ডোনাল্ড ট্রাম্পই বলুক। এইটা যাদের মার্কিন যুক্তরাষ্ট্রে একবার আসার অভিজ্ঞতা আছে তারাও এটা জানেন, যেই রকম ভিসা ক্যাটাগরি সেই রকম নিরাপত্তা বলয়ই তারা পাবেন। মানে ওনারা হত্যা দিয়ে পড়ে থাকলেও ওদেরকে ভিআইপি টার্মিনাল ব্যবহার করতে দেয়া হবে না, বা এইটা ব্যবহার করতে দেয়া হবে না। মানে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে খুব বেশিবার আসি নাই, 12, 13, 15 বার আসছি, কিন্তু আমি প্রথমবার থেকে এটা জানি, কারণ প্রথমবার থেকেই এটা আমাকে একদম স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে 2003 সাল থেকে। এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের তার প্রোটোকল এটা জানতেন না? এটা যে কোনো কারণেই হোক, এখন আপনি যে প্রশ্নটা করছেন, আপনার এই প্রশ্নের যে খুব সরাসরি বা সঠিক কোনো জবাব আমার কাছে আছে তা না। আমার একটু সমস্যা হচ্ছে খালেদ, আমি যেহেতু সাংবাদিক, তো সেই সাংবাদিক হওয়ার কারণে আমি যে কোনো বিষয়ই একটু ঘুরিয়ে পেঁচিয়ে, আপনি যেহেতু প্রশ্ন করেছেন তার একটা জবাব দিতে হবে, এদিকেও গেলাম না ওদিকেও গেলাম না, কিছু একটা পেঁচিয়ে টেঁচিয়ে বললাম। আমি আসলে ওই কাজটা করতে চাই না, করতে পারিও না। তো সেই কারণে আপনি যে প্রশ্ন করেছেন, আমার ধারণা যে এর সঙ্গে সংশ্লিষ্ট যারা ছিলেন, আমি নিজের কেউ যদি বলি, আমি নিজেই পুরো ব্যাপারের সাথে আমার সম্পৃক্ততা নাই, কিন্তু তারপর আমি দায় এড়াচ্ছি না, এই ব্যাপারটা ডেফিনেটলি সেইভাবে প্রথম অবস্থাতে নজরে নেওয়া হয় নাই। এর একটা কারণ হয়তো হতে পারে, যেহেতু পলিটিশিয়ানরা একেবারে শেষ দিকে এসে সফরে যুক্ত হয়েছেন, যুক্ত হওয়ার কারণে হয়তো এই বিষয়টি ওইভাবে খতিয়ে দেখা হয় নাই, বিবেচনায় নেওয়া হয় নাই। যদি বিবেচনায় নেওয়া হতো তাহলে হয়তো প্রথম থেকেই যদি জানা থাকতো তাহলে হয়তো বিষয়গুলো এরকম নাও হতে পারতো। নিশ্চয়ই আপনি যে প্রশ্ন করেছেন এবং মানুষ যে সমালোচনা করছেন, এটা তো একটা যুক্তি আছেই। আমি অবশ্য বিএনপির অ্যাঙ্গেল থেকেও আপনাকে একটু প্রশ্নটা করতে চাই, কিন্তু আমি আগে দিবু ভাইকে শুনে আসি যে যারা পরে এসে যুক্ত হয়েছে তাদের মধ্যে তাসনিম যারা ছিলেন, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জনাব আখতার হোসেন আগে থেকেই যুক্ত ছিলেন, এবং সমালোচনার মুখে আমি অনেক সমালোচনা করেছিলাম, বিএনপি থেকে 2 জন কেন, ওরা একজন কেন। পরে দেখলাম যে আবার আমাদের এই সরকার খুব কথা শুনে তারা আবার সবাই থেকে 2 জন করে নিয়েছেন। মানে এক অদ্ভুত। আমরা এইটা নিয়ে আপনার সাথে কথা বলবো। আমি একটু দীপু ভাইয়ের মতামত একটু শুনে আসি যে দীপু ভাই, এইবার কিন্তু মানে
আওয়ামী লীগের হয়েছে কি, যারা বিদেশে আওয়ামী লীগ থাকে তারা অনেক মজা পাইছে। মজাটা পাইছে হচ্ছে লন্ডনে মাহফুজ সাহেবকে আক্রমণ করে, নিউ ইয়র্কে মাহফুজ সাহেবের প্রতি এক ধরনের এটা করে, এবং এইবার এটা প্রায় ঘোষণা দিয়েও এটা করছে। এটা আমি একরকমভাবে যেরকম বলতে পারি যে মজা পাইছে। অন্যদিকে আওয়ামী লীগের তো আসলে কিছু করার নাই। দেশে আপনি তার রাজনীতি করতে দিবেন না, তার নামে মামলা দিবেন, সে বাইরে হলে আপনি এটা করবেন, সে তো যেইখানে যখন পারবে এরকমই করবে মনে হয় আর কি। কিন্তু এই যে গতকাল ঘটনাটা ঘটছে এইটার ক্ষেত্রে মানে যেখানে আমরা সবাই লজ্জা পাইছি, আমাদের সবার মানে মাথা হেট হয়েছে, এবং আওয়ামী লীগের লোকজনও কিন্তু খুব গর্ব কইরা বলতেছে এরকম, মানে কেউ কেউ হয়তো নিশ্চয়ই বলতেছে। এইটারে আপনি আসলে কি হয় দেখেন, এটা কনসুলেটের ব্যর্থতা। এনসিপি আবার এক কাঠি বাড়া, কনসুলেটের সব লোককে বাদ দিয়ে দিতে হবে, মানে কনসুলেটের একটা লোককেও রাখা যাবে না, ওদের কোনো লোক যায় না ওকে রিসিভ করতে, মানে আর কনসুলেটের সব লোককে বাদ দিয়ে দিতে হবে। কনসুলেট থেকে হচ্ছে মানে ইয়া করছে, মানে এনসিপি একটা, মানে আমি এনসিপির পজিশন বুঝিই না আসলে। দীপু ভাই যদি একটু বলতেন। আচ্ছা, আমি বলার আগে আমি একটু ডিফেন্ড করি এই যুক্তিতে, যে যেই প্রতিবাদের ভাষাটা তাহলে কি হবে? বিরোধী দলের এই ধরনের প্রতিবাদের ভাষা কি আমরা অতীতে দেখি নাই? গত 15 বছরে আওয়ামী লীগের মানে স্বয়ং যে প্রধান এবং প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, মানে তার বহরকে ঘিরে বা মন্ত্রীদেরকে ঘিরে এরকম অসংখ্যবার কিন্তু ঘটনা ঘটছে। বিষয়টা হলো যে আক্রমণ করা হয়েছে কিনা, কোনো অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়েছে কিনা, সেটা তো হয়নি। এই ডিম ছোড়া মানে জুতা ছোড়া এগুলি তো অহরহ পশ্চিমা বিশ্বে। এইটুক পর্যন্ত আমার ধারণা যে এটাকে আর সন্ত্রাসী ঘটনা মনে করা হয় না, এটাকে তারা মনে করে একটা ক্ষোভ, বিক্ষোভের একটা প্রকাশ হিসেবে দেখে। তো এটা যদি আমরা রাজনৈতিকভাবে বিবেচনা করি তাহলে আমাদেরকে, হ্যাঁ অবশ্যই তারা অতিথি, তাদেরকে ডিম ছুঁড়ে মারছে, পিছনে লাগছে এটা, কিন্তু এটা কি মানে রাজনৈতিক ক্ষোভ বিক্ষোভের মধ্যে কি এটা খুবই অস্বাভাবিক? মানে আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি বিবেচনা করি যে তারা যদি বলতে পারে যে তাদের তো এরকম অবস্থার মধ্যে হয়েছে, সুতরাং তারা একটা ডিপ মারছে, তারা তো কোনো মানে পাথর মারে নাই, অস্ত্র দিয়ে আঘাত করেনি, তো এটা কি এমন মানে প্রতিবাদের তাহলে কি হবে? দীপু ভাই, মানে দীপু ভাই আওয়ামী লীগের বন্ধুরা আমার উপরে রাগ করতে পারে, কিন্তু ঘটনা হইতেছে কি, অন্য সময় প্রতিবাদগুলি আমরা দেখছি যে সাবেক প্রধানমন্ত্রী বা তার সরকার অন্য লোকেরা যখন গেছে, এইটা হচ্ছে যে একটা মোটামুটি ভাবে ব্যারিকেড দেয় একটা জায়গার ওপাশে থেকে তারা স্লোগান দিয়েছেন, তারা অনেক রকম কথা বলেছেন, কেউ নানা ধরনের অঙ্গভঙ্গিও করেছেন। কিন্তু এইখানে হয়েছে কি, যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব আক্তার হোসেন, তাসনিম জারা তারা যখন বাইরে ছিলেন, তারা কিন্তু একদম গায়ে গা লাগোয়া ছিলেন, তারা এতটুকু কাছাকাছি ছিলেন, এবং তারা খুবই আক্রমণাত্মক, আমি বলবো কিছুটা অশালীন ভাষায়, কিছুটা না মানে অশালীন ভাষায় তারা গালাগালি করতেছিলেন। এইটা হইছে আর কি, এইটা আমার কাছে মনে হয়েছে যে, কিন্তু আমি খালেদ, আমি যেই ভাষাগুলি শুনছি তার মধ্যে কিন্তু একজন বলছে যে এই আপারে দিস না, ওই আক্তারকে দে, রাজাকারে দে। হ্যাঁ, এখানেও কিন্তু তাদের মধ্যে কেউ সেন্সিবল লোক ছিল, যাতে তাসনিম যারা যেহেতু নারী, তার যাতে সম্মান সম্ভ্রমটা রক্ষা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খেয়াল করেন, উনার এত কাছে, উনারা পারলে কিন্তু ধাক্কা দিলেও কিন্তু বাগে ছিল। মোট কথা আওয়ামী লীগের এই বিক্ষুব্ধ নেতা কর্মীদের বাগের মধ্যে থাকার পরে তারা যেইটুক করেছে এর থেকেও কিন্তু বেশি হইতে পারতো, কারণ কোনো বাধা ছিল না। তাহলে এইটাকেও আমাদের মাথায় রাখতে হবে যে রাজনৈতিক বিষয়টা তো, যারা গেছে তারা হয়তো রাষ্ট্রের অতিথি, কিন্তু তারা তো রাজনৈতিক ব্যক্তি, আর যারা বিক্ষোভ করছে তারাও কিন্তু রাজনৈতিক ব্যক্তি। আমি এটাকে সমর্থন করছি না, কিন্তু এটাকে কি একেবারে খুবই অস্বাভাবিক? মানে এরকম দৃশ্য কি পৃথিবীতে ঘটে না? মানে অন্যান্য আমরা মানে পশ্চিমা দেশগুলোতে আমরা তো এরকম অহরহ দেখি, ধস্তাধস্তি, মারামারি, পার্লামেন্টের ভেতরে হচ্ছে মানে দুই দলের মধ্যে। তো আমরা এটাকে এত মানে সিরিয়াস নিচ্ছি কেন? এত সিরিয়াস না নিলেও তো পারি, কিন্তু আমরা চাই যে হ্যাঁ, যেই দীপু ভাই কি আমাদের সাথে থেকে একটু বিযুক্ত হয়ে গেলেন কিনা? আচ্ছা, দীপু ভাই ফিরে আসুক। আমি একটু মুর্তজা ভাই, আমি আপনাকে একটু বিএনপির অ্যাঙ্গেল থেকে একটু প্রশ্নটা করে রাখি, যেটা একটু বিএনপির অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করার আগে দীপু ভাই থাকলে ভালো হতো। আমি দীপু ভাইয়ের কয়েকটা কথার একটু জবাব দিই, তারপরে আপনি একটু প্রশ্ন করেন। জবাব ঠিক নয়, আমি আমার ব্যাখ্যা। আচ্ছা, দীপু ভাই চলে আসছে, তাহলে দীপু ভাই শেষ করে নিন। দীপু ভাই চলে আসছে, দীপু ভাই শেষ করে। আচ্ছা, দীপু ভাই আপনার বরং আমি মনে করি এখানে ব্যর্থতাটা এখানে মেইনলি হচ্ছে লোকাল বিএনপি এবং লোকাল এনসিপি, তাদের নেতাকর্মীরা কই? আওয়ামী লীগের থাকলো, কিন্তু ওই পোর্শনের ওরা কোথায়? তারা নেই কেন?
তারা ওই যে জ্যাকসন হাইটে যে ধরনের পাল্টাপাল্টি দেখলাম, তো সেই রিসিভ করার জন্য মির্জা ফখরুল কেন, যুব দল ছাত্র দলের নেতারা গেলেও যে পরিমাণ শোডাউন হয়, যে পরিমাণ নেতা কর্মীরা ভিড় করে, একটা পাওয়ার ব্যালেন্স, এটা পাওয়ার ব্যালেন্স। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা যাচ্ছে মনে হচ্ছে এতিমের মতন করে তারা যাচ্ছে। কেন? এনসিপির কর্মীরা কোথায়? বিএনপির নেতা কর্মীরা কোথায়? জামাতের নেতা কর্মীরা কোথায়? জামাতের নেতাকে তো মনে হয় দেখলাম না, উনি কি প্রোটোকল পাইছে কিনা আমি ঠিক জানি না, কারণ আমি চিনতে পারলাম না। দিবু ভাই তাহলে একটু আপনার কাছে আবার ফিরে আসি, কিন্তু আমাদের মুর্তজা ভাই আবার একটু ইয়া দিয়ে রাখছিল যে উনি একটু কিছু বলতে চান এই সম্পর্কে। একটা সেকেন্ড মুর্তজা ভাই, আমাদের অনেক দর্শক আমাদের সাথে যুক্ত আছে, তো দুইজন দর্শকের প্রতিক্রিয়া একদম পাশাপাশি, তাদেরটা একটু পড়ে শোনাই। দীপু ভাই, নওশাদ আলী সাহেব লিখছেন যে ফিরোজ সাহেব ইনিয়ে বিনিয়ে এই আওয়ামী সন্ত্রাসীকে জায়েজ করার চেষ্টা করতেছে। আর জসউদ্দিন সাহেব একদম পরের প্রতিক্রিয়াটাই, সব ক্রিয়ার প্রতিক্রিয়া আছে খালেদ, ইউনুস মবক্রেসি কায়েম করেছিল দেশে। মুর্তজা ভাই আপনি যদি একটু বলতেন, দীপু ভাইয়ের প্রতিক্রিয়া আপনি কথা বলতে চাইছিলেন। হ্যাঁ, ওইটার প্রতিক্রিয়ায় প্রথমে যেটা বলি যে এটা বিএনপি বলবে, এটা আমি বলবো না, কিন্তু তারপরেও ঘটনাটা যেহেতু আমি জানি সেই কারণে বলছি। বিএনপির এই 4 নম্বর গেট, যে টার্মিনাল 4 নম্বর টার্মিনালে, এই জায়গাটাতে বিএনপির গতকালকে 200 থেকে 300 নেতাকর্মী ছিল। গিয়াস আহমেদের নেতৃত্বে 200 থেকে 300 নেতাকর্মী ছিল। আর ওই গেটটাতে আওয়ামী লীগের লোকজন ছিল 20-30 জনের বেশি না। ওই জায়গাটাতে সংখ্যাটা ছিল এইরকম। ঘটনাটা যেটা হলো যখন, এবং আপনি জানেন, আপনি আগের অংশে বলছিলেন যে ভিআইপি ভিভিআইপিরা কি ধরনের ব্যাপার হয়, এদেরকে সিক্রেট সার্ভিস বা বিশেষ ব্যবস্থায় বের করে নিয়ে যাওয়া হলে এমন গেট দিয়ে বের করে নিয়ে যায়, এই সামনে থাকা যারা থাকেন তারা বুঝতেও পারেন না যে কখন ঢুকলেন, কখন বের হইলেন, আদৌ চলে গেলেন কিনা, এটা বোঝা যায় না। তো গতকালকেও তাই হয়েছে, এদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, প্রধান উপদেষ্টার গাড়িকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। ওইটার পরপর বিএনপি নেতৃবৃন্দ জেনেছেন যে প্রধান উপদেষ্টা সঙ্গে আমাদের যারা এসেছেন তারা চলে গেছেন। তখন বিএনপির, আমি জানি দেখে বলছি, বিএনপির তখন ধারণা হয়েছে যে তাদের মহাসচিব চলে গেছে, হোটেলে যাবেন, তারা তখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জায়গাটা ছেড়ে। ওকে, আমি আমি শেষ করি, আমি এটাই একমাত্র না, তো জায়গাটা ছেড়ে ওই কারণে বিএনপিকে ওইখানে ওই সময়টাতে দেখা যায়নি। বিএনপি যখন আবার যেতে চেয়েছে তখন পুলিশ আবার আটকে দিয়েছে যে আর ওইদিকে যাওয়া যাবে না। তো এইটা হচ্ছে বিএনপির কথা। আর এনসিপির যেটা ছিল যে এনসিপির তো মূলত তরুণ ছাত্ররা, এখানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, ওদের বড় একটা অংশ ওরা মনে করেছে বা ওদের ধারণা ছিল যে এয়ারপোর্টে গিয়ে লাভ নেই, কারণ এয়ারপোর্ট তো বিশেষ ব্যবস্থায় বের হয়ে চলে আসবে, ওইখানে তো আমরা কাউকে পাবো না, দেখবো না, যে কারণে ওরা ছিল হোটেলের সামনে, ওরা এয়ারপোর্টে যায় নাই। এই জায়গাটাতে একটা ভুল বোঝাবুঝির ব্যাপার হয়েছে। আর দীপুবের আরেকটা কথা যেটা বলা দরকার, যে প্রতিবাদ, বিক্ষোভ, ডিম ছোড়া, এটা তো পশ্চিমা বিশ্বে, উত্তর আমেরিকা, এই জায়গাটাতে তো খুব বড় অপরাধ হিসেবে দেখা হয় না, এটা ঠিক আছে, এটার একটা অংশ। আর একটা হলো গালিগালাজ। দিবু ভাই যে একটা দুইটা ভালো শব্দের কথা বলেছে, একটা দুইটাই ভালো শব্দ, আর এর মধ্যে যদি আপনার 5 মিনিট থাকে, 5 মিনিটের মধ্যে 4 মিনিট 59 সেকেন্ড হচ্ছে গালাগালি, এবং সেই গালাগালিটা আমি আপনার ভাষায় প্রকাশ করতে পারবো না, এই ধরনের গালাগালি। এটা তো সেই রকম একটা জায়গাতে এই যে এই প্রতিবাদ, আগের প্রতিবাদ, এখনকার প্রতিবাদ, আপনি বিএনপির প্রতিবাদটা যদি খেয়াল করে দেখেন, কখনোই দেখবেন না যে কনসুলেটে গিয়ে লাথি দিয়ে গ্লাস ভেঙেছে। এই প্রথম প্রতিবাদের সময় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে। আপনি কখনোই দেখবেন না যে এইভাবে করে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে। আপনি দেখবেন যে শামীম ওসমানকে যখন জ্যাকসন হাইটসে কথা বলা হয়েছে, আটকানো হয়েছে, ঠিক যেভাবে সুইজারল্যান্ডে আসিফ নজরুলকে আটকানো হয়েছিল। আসিফ নজরুল, এখন সমস্যাটা হচ্ছে সরকারের প্রতিক্রিয়ায়, দলের প্রতিক্রিয়ায়। শামীম ওসমানকে যখন আটকানো হয়েছিল, আমি খুঁজে আমি শেষ করি, জি ভাই, এক মিনিট, খুঁজে বাংলাদেশে কার বাড়ি কোথায়, সেই বাড়িগুলোতে আক্রমণ করেছিল যুবলীগ ছাত্রলীগ। আর বর্তমান সরকারের সময় মাহফুজ আলমের উপরে যারা আক্রমণ করেছে তারা তো চেনা পরিচিত, লন্ডনে এবং কনসুলেটে।
এর বাইরে যখন যেখানে যার উপর আক্রমণ হয়েছে কারো বাড়ি কিন্তু আক্রান্ত হয় নাই, সরকার কিন্তু ওই প্রতিশোধমূলক ব্যবস্থাটা নেয় নাই। এখন এই জায়গাগুলো হচ্ছে পার্থক্য। আওয়ামী লীগ দেশের জনসভা করতে পারছে না, মিটিং করতে পারছে না, কার্যক্রম নিষিদ্ধ, এই কারণে সে দেশের বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, বিষয়টা তা নয়। এটা হচ্ছে আওয়ামী লীগের চরিত্র, আওয়ামী লীগের চরিত্রটা, সেই চরিত্রের প্রকাশটাই আমরা দেশের বাইরে দেখছি। আমি শুধু দুইটা জিনিসের ক্ষেত্রে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। গিয়াস আহমেদ ভাই, আমিও মানে আমার সাথেও ওনার সম্পর্ক খুবই ক্লোজ, কিন্তু আমি গিয়াস আহমেদ ভাইয়ের দাবিটা যেটা আপনার কাছে করছে সেটা আমি কিছুতেই এটাকে আমি 10-এ 1 পয়েন্টও দিতে পারবো না। কারণ হচ্ছে আমি আবারও আমার উদাহরণ দেই, আমি খুবই নগণ্য একজন মানুষ। আমাকে যখন নিতে জেএফকে বিমানবন্দরে প্রথমবারের মতো আমার বন্ধুরা আসছে, বিশেষ এক কারণে আমাকে 3 ঘন্টা সেখানে আমার দেরি হয়েছিল, ওরা কিন্তু 3 ঘন্টা সেখানেই ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই গেছেন কি বাইরে, গেছেন কি বাইরে হন নাই, এই তথ্যটুকু তারা জানেন না। এইটা আমার কাছে সম্পূর্ণ অবিশ্বাস্য, এটার মধ্যে আমার কোনো পয়েন্ট নাই। 2 নাম্বার হচ্ছে এনসিপির লোকেরা যে পরে আপনাকে বলছে বা এনসিপির লোকেরা যে দাবি করছে তারা জানতো যে এয়ারপোর্টে গেলে তাদের দেখা পাবে না। এনসিপির লোকেরা অবশ্যই ভালো করে জানতো আওয়ামী লীগ তাদেরকে, ওই লোকজনদেরকে যাদের নেতারা তাদের আসতেছে তাদেরকে তারা প্লেকার্ড দেখাবে, তাদেরকে তারা বর্জন করবে, তাদেরকে তারা বিব্রত করতে চেষ্টা করবে। সেখানে এনসিপি এয়ারপোর্টে থাকার মতো 4টা লোক নাই, এটাও অবিশ্বাস্য। মানে হয়তো লোক নাই, কিন্তু ঘটনা এটা না। মানে এটা হচ্ছে যে আমার 2 পয়সা আমি দিয়ে রাখলাম। আমি একটু দীপু ভাইয়ের কাছে যাইতে চাই যে দীপু ভাই, আপনি তাসনিম জারাকে আক্রমণ করা হয় না আপনি বলতেছেন, কিন্তু ঘটনা হচ্ছে তাসনিম জারাকে আসলে ভার্বালি প্রচুর পরিমাণে আক্রমণ করা হয়েছে। আমার এক বন্ধু আমাকে বলতেছেন যে তাকে আসলে একটি ডিমও মারা হয়েছিল, তিনি শেষ মুহূর্তে কোনোভাবে ডাক করে বেঁচে যান, এবং যে ভাষায় তাকে গালাগালি করা হয়েছে সেরকম আর কখনো ঘটে নাই। মুর্তজা ভাই বললেন যে কনসুলেট আক্রমণ করার মতো ঘটনা কখনো ঘটে নাই। আপনার মন্তব্য একটু শুনতে চাই। শুধু একটি লেজ জোড়া দিয়ে জামাতে ইসলামীর নেতা তাহের ভাই যে বেরিয়ে আসলেন, তিনি আসলে কোন পথে বেরোলেন? তিনি কি ডক্টর ইউনূসের সাথে বেরিয়েছিলেন, আগে বেরিয়েছেন, পরে বেরিয়েছেন? তার ক্ষেত্রে কি হয়েছিল আমাদের কি জানা আছে? এই লেসটা আবার আমরা গোলাম মুর্তজা ভাইয়ের কাছে জি আমি এইটা বলি। জামাতে ইসলামীর নেতাও এই দলের সঙ্গেই ছিলেন। এই দলের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন, আক্তার ছিলেন, যারা ছিলেন, এবং প্রেস উইং এর 2 জন ছিলেন। জি, আমি প্রেস উইং এর 2 জনকে দেখতে পেয়েছি। তাহের ভাইকে আমি এক ঝলক দেখেছি। তারপরে তাহের ভাই কোথায় ছিলেন, তাহের ভাই কোথায়, যে জায়গাটাতে ঘটনাটা ঠিক যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছে সেই জায়গা থেকেই জামাত ইসলামীর নেতাকর্মীরা ওনাকে সেভ করে নিয়ে গাড়িতে তুলেছে, এবং আওয়ামী লীগের মূল ক্ষোভটা, মূল রাগটা অন্য কারো উপরে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরে তারা যে বিশেষ সম্মান দেখিয়েছে তার কারণটা হচ্ছে মূল রাগটা ডক্টর ইউনূস এবং মূল রাগটা হচ্ছে এনসিপির উপরে। ওকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমি একটু দীপু ভাইয়ের কাছে চাই যে দীপু ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে যে তিনি আসলে উনার নিজেকে ছাড়া কাউকে আসলে কেয়ার করেন না। মানে আমার এন্টোরেজ হিসেবে যারা গিয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত না করে তিনি নিরাপদে বেরিয়ে গেলেন, এইটা হচ্ছে উনার বিপক্ষে সবচেয়ে বড় সমালোচনা। আর পাশাপাশি সমালোচনা তো আমরা করতেই পারি, এনসিপি কেন তাদের লোক গেল না, বিএনপির লোকেরা কেন চলে আসলো, এটা আমার কাছে কিন্তু একটা বারমুডা ট্রায়াঙ্গেল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাইর হন নাই, কিন্তু তারা জানছে যে উনি বাইর হয়েছেন, এটা হইতেই পারে না। ইটস অ্যান অ্যাবসার্ড। আমি গিয়াস ভাইকে আজকে পাইলে আজকেও জিজ্ঞেস করবো, এবং গিয়াস ভাই আমার ধারণা, মানে আমি জানি না, আমি গিয়াস ভাইকে পাইলেই এটা জিজ্ঞেস করবো। এটা আমার কাছে বারমুডা ট্রায়াঙ্গেল। আমি এটা যতক্ষণ পর্যন্ত না জানতেছি এটা আমি জানতে চেষ্টা করবো। এনসিপির ব্যাপারটাও যদি আপনি বলেন, জামাতের ব্যাপারটাও যদি একটু আপনি আমার বলেন দিবু ভাই। না, মানে আমার কাছে তো এটাও খুব লাগলো যে জামাতের যারা নেতা কর্মী শুধু তাদের নেতাকে নিয়ে বেড়ে চলে গেল, তাহলে অন্যদের ছিল না। আমি ভাবলাম যে ওখানে বিএনপি বা এনসিপির কেউ ছিল না, তাহলে জামাতের নেতা কর্মীরা মানে সবার দায়িত্ব নিল না, এটা কেমন কথা? এটাও একটা মানে আমি মানে এই খটকা লাগতেছে। এছাড়া ভিডিওতে আমি আসলে দেখি নাই, সেই কারণে আমি নিশ্চিত না, থাকারই কথা যে তারা একসাথেই বের হয়েছে। হয়তো মানে জামাত তো অনেক কৌশলী, তারা হয়তো আগে থেকে খবর জানতো, হয়তো খুব দ্রুতই তার নেতাকে আলাদা করে নিয়ে চলে গেছে, এটা হইতে পারে। তবে আমি আবারও বলি যে যারাকে উদ্দেশ্য করে গালিগালাজ করা, তাকে ওই যে আবার কেউ আবার তার মধ্যে সেন্সিবল কেউ বলছে যে আপারকে মারিস না, একে মার, ওই আক্তারকে মার, রাজাকারের বাচ্চাকে মার, এইগুলো আমি মানে আওয়ামী লীগ মানে বাংলাদেশের যে বিবদমান কালচার এই রাজনৈতিক দলগুলোর এবং রেশারেশি, এবং এমন একটা মানে পট পরিবর্তনের পর মানে খুব মানে আমি খুব আশা করব না যে খুব মানে সুশৃঙ্খল ভাবে প্লাকার্ড দেখায়
প্রতিবাদ করবে, গান গেয়ে গেয়ে প্রতিবাদের ওখানে ভাষা প্রয়োগ করবে, এটা তো আশা করা যায় না। আমি কিন্তু সাপোর্ট করছি না পুরো কার্যক্রমটা, এটা না হলে ভালো হতো, সবচেয়ে ভালো হতো মানে আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে ওখানে উপস্থিত থাকতো, করতালি দিয়ে আসতো এবং বলতো যে বাংলাদেশের পক্ষে যাতে জাতিসংঘে এই যে আমাদের অগ্রগতি, এই যে সংস্কার, সামনে যে নির্বাচন হবে সেটার জন্য যদি সবাই মিলে ফুলের মালা দিয়ে যদি তাদেরকে নেতৃবৃন্দকে মানে স্বাগত জানাতো, তাহলে খুবই খুশি হতো এবং এটা মানে বিশ্বে একটা অন্যরকম একটা খবরও হতো। কিন্তু এটা তো আশা করা যায় না, এটা তো আমরা সব জানি। কিন্তু আমি বলছি যে এর চেয়েও খারাপ হতে পারতো। সেই তুলনায় আমি মনে করি যে এটা এত মানে মারাত্মক খারাপ হয়নি। কিন্তু তার মানে এই নয় যে আমি সাপোর্ট করছি। একটা গণমাধ্যম কর্মী হিসাবে আমি সব সাইটই ব্যাখ্যা করব। মানে এখানে তো ধরেন মানে আওয়ামী লীগ সাইটে কেউ ব্যাখ্যা দেওয়ার কেউ নেই, আমি সেই কারণে মানে স্বপ্রণোদিত ওই রাষ্ট্র নিযুক্ত মানে উকিল হিসাবে আমি কথা বলতেছি আর কি, যে আওয়ামী লীগকে ডিফেন্ড করতেছি অনেকটা বলতে গেলে। যে আমি তো বাংলাদেশের রাজনীতির কালচারটা বুঝি, নিউ ইয়র্ক জ্যাকসন হাইটের কালচার আর এখানকার কালচারের মধ্যে কোনো পার্থক্য নেই। সেই রেশারেশি কামড়া কামড়ি এখানে বাংলাদেশে হয়তো আওয়ামী লীগ এখন হয়তো গোপনে চলে গেছে, কিন্তু জ্যাকসন হাইটে বা নিউ ইয়র্কে আমেরিকায় তো তারা আর পালাবে না। তারা যখন উপস্থিত থাকবে তখন তাদের কালচার কি হতে পারে, যখন তারা ছিল না অন্য পক্ষ যখন ছিল তাদের কালচার কি ছিল, সেগুলো তো সবই দেখেছি জেনেছি। গোলাম মুর্তজা, আমি এটা একটু অন্যভাবে প্রশ্ন করে দিব ভাই, আপনার কাছে কি মনে হয় যে ধরা যাক আওয়ামী লীগের মানে এক অদ্ভুত, আবার সরকারের ব্যাখ্যা আমি বুঝি না। সরকার একসময় বলে যে সরকারের ব্যাখ্যা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এখন কার্যক্রম নিষিদ্ধের সাথে দল নিষিদ্ধের পার্থক্যটা কতখানি সেটা আমি ঠিক বুঝতে পারি না। কিন্তু আওয়ামী লীগ যদি এখন তাদের কার্যক্রম নিষিদ্ধের জায়গা থেকে আন্তর্জাতিকভাবে এইটার একটা মানে তৈরি করতে চায়, যে কারণে এখানে আওয়ামী লীগ বিএনপি করা, সেটা কি তাদের পক্ষে গেল? মানে আজকে যে কাজটা, গতকাল যে কাজটা আওয়ামী লীগ করেছে, তার কিছুদিন আগে যে কাজটা আওয়ামী লীগ করেছে, সেটা কি তাদের পক্ষে যাচ্ছে ঘটনাটা? মানে আপনার বিবেচনায় কি মনে হয়? না না না, এটা তো পক্ষে যাচ্ছে না, বরং এটা আমি মনে করি যে আওয়ামী লীগের জন্য আরো ক্ষতি হলো। এই ঘটনার পর দেখবেন যে বাংলাদেশ থেকে মানে বিএনপি, জামাত, এনসিপি সবাই একযোগে এটা নিন্দা করছে এবং তারা ঐক্যবদ্ধ হলো। বরং আগামী নির্বাচনে যাতে তারা অংশ না নিতে পারে সেই দাবিটা কিন্তু আজকে জোরালো হলো এবং ইতিমধ্যে কিন্তু এনসিপির নেতা নাহিদ ইসলাম কিন্তু সেই দাবিটা করছে যে তাদেরকে পুরোপুরি মানে দলগতভাবে তাদেরকে যাতে নিষিদ্ধ করা হয়, যাতে নির্বাচন না করতে পারে। এমনিতেই জাতীয় পার্টি সহ তাদেরকে মানে নির্বাচনে যাতে না আসতে পারে এই ব্যাপারে একটা দাবি আছে, যেখানে বিএনপি চাচ্ছে যে সবার অংশগ্রহণে একটা নির্বাচন হোক। এখন কিন্তু এটা আরো মানে জোরালো হইলো, ফলে এই ঘটনার মধ্য দিয়ে বিএনপির কিন্তু রাজনৈতিক কোনো প্লাস পয়েন্ট হলো না। মানে এইটুক নোংরামি না করলেও পারতো। তারা মানে একটা সুশৃঙ্খল ভাবে যদি প্রতিবাদ করতো তাহলে বরং বলতো যে না এইটুক তো তাদের গ্রহণযোগ্যতা আছে যে তারা প্রতিবাদ করছে, বরং এইটা করে তারা নিজের পায়ে কুড়াল মারলো। এটা মনে আমি একটু মুর্তজা ভাইয়ের কাছে আসি, যে মুর্তজা ভাই প্রতি বছর জাতিসংঘের অধিবেশন হয়, সেই জাতিসংঘের অধিবেশনে মানে সরকার প্রধানরা আসেন, বাংলাদেশ থেকে সরকার প্রধানরা সাধারণত আসেন, বিশ্বের নানা দেশ থেকে, অধিকাংশ দেশ থেকে সরকার প্রধান আসেন। কিন্তু এইবারে আমার চোখে পড়লো যে তিনটি দল থেকে প্রথমে 4 জন নেতা, পরে সমালোচনার মুখে বিএনপির সমান সমান করে অন্য 2 দল থেকেও 2 জন করে নেতা নিয়ে আসা হলেও কেউ কেউ বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস একটি মানব ঢাল ব্যবহার করলেন, কারণ তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস জানতেন যে তিনি বিদেশে এখন চরম, মানে দেশে যেহেতু তাকে নিয়ে কিছু বলা যায় না, বলা যায় তার যেহেতু শুনতে হয় না, বিদেশে গেলে হয়তো শুনতেও হবে, সেই জন্য তিনি একটি মানব ঢাল হিসাবে রাজনৈতিক নেতাদের নিয়ে আসলেন। এইটার ব্যাপারে আপনার কি মনে হয় যে মানে আসলে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব আখতার হোসেন এবং জনাব আবু তাহেরকে আনা হলো যাতে মানে মনোযোগটা ওদিকে থাকে বা ডিম যা থাকে তা ওদিকেই যায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে না যায়? ব্যাপারটা কি এরকম? দেখেন খালেদ, এটা যুক্তি হিসেবে খুব দুর্বল যুক্তি। যারা এই যুক্তিটা দিচ্ছেন আমি তাদের যুক্তিকে খুবই দুর্বল যুক্তি মনে করছি এবং এর কোনো বাস্তব ভিত্তি নাই। তার কারণ হচ্ছে ডক্টর ইউনূস বা তার সফরসঙ্গীদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা বেসামরিক কেউ করে না। নিরাপত্তা দেওয়ার ব্যবস্থাটা করবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংস্থা। এটা ডক্টর ইউনূসও জানেন, আমি আপনি সবাই এটা জানেন। এখানে বিএনপি তার নিরাপত্তা দিবে না যে ডক্টর ইউনূস এই কারণে মির্জা ফখরুলদেরকে নিয়ে আসবেন। কি কারণে নিয়ে এসেছেন সেটা নানা রকমের ব্যাখ্যা হতে পারে। দেখেন, আগামী 5-6 মাসের পরে নির্বাচন, এই সরকার থাকবে আর 5-6 মাস, তারপরে গিয়ে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক দল একটা একাধিক একটা ছোট্ট মুর্তজা ভাই, একটা ছোট্ট মানে
ইনফো আপনার সঙ্গে একটু শেয়ার করি। আমার একজন বন্ধু তিনি জানাচ্ছেন যে বিএনপি অ্যাক্টিভিস্টরা লন্ডনে বাংলাদেশ হাই কমিশনরে ভ্যান্ডালাইজ করছে, পিকচার এবং ফার্নিচার ভাঙচুর করছে, মানে কখনো এটা করে নাই অর্থে তিনি এটা আমাকে জানাইছেন। মানে মানে আপনি যদি এইটাও একটু পরে আপনার অন্য কথার মাঝখানে যদি একটু বলতেন। জি জি, তো মির্জা ফখরুলদের নিয়ে আসার কারণ আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু আগামী 5-6 মাস পরে একটা নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক একটা সরকার গঠিত হবে, রাজনৈতিক একটি সরকার ক্ষমতায় আসবে, দেশ পরিচালনা করবে। সেরকম একটা সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘের সফরে আসছেন, এখানে জাতিসংঘের ভেতরে এবং বাইরে যুক্তরাষ্ট্র সরকারের বহু সংস্থার সঙ্গে, বহু মানুষের সঙ্গে ডক্টর ইউনূসের মিটিং হবে, আলোচনা হবে নানাবিধ বিষয় নিয়ে। ইভেন এই সমস্ত বিষয়ের মধ্যে যে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক যে সমস্ত বিষয় আছে, সেই সমস্ত বিষয়ে আলোচনা হবে। এই জায়গাটাতে চাওয়া হয়েছে এইরকম ভাবে যে যদি রাজনৈতিক নেতৃত্ব ডক্টর ইউনূসের এবারে সফরসঙ্গী হয়ে আসেন, তাহলে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে, ইউএন এর সঙ্গে বাংলাদেশ সরকারের বা ডক্টর ইউনূসের সরকারের যে সমস্ত আলোচনা চলছেন, রাজনৈতিক নেতৃত্ব তার অংশীজন থাকলেন, তাদের দেখা থাকলো, জানা থাকলো, বোঝা থাকলো, এটা বাংলাদেশের জন্য, পরবর্তী সরকারের জন্য আলোচনা বা যা কিছুই বলি না কেন, সেইটার জন্য একটা সহায়ক পরিবেশ তৈরি হবে। আর আরেকটা জিনিস, যে রেওয়াজ ছিল না সরকারি দলের বাইরে কখনো রাজনৈতিক দলের কর্মী নেতাদেরকে সম্পৃক্ত করা। এই সরকার হয়তো সেটাও একটা দেখাতে চেয়েছে যে রাজনীতিতে সক্রিয় দলগুলো, সেই দলগুলোর নেতাদেরকেও সফরসঙ্গী করা হলো। এইগুলো অনেক কিছু কারণ হতে পারে, কিন্তু এই কারণটা কোনোভাবেই ওই কারণ না যে মানব ঢাল হিসেবে ব্যবহার করার জন্য বিএনপি যাতে আওয়ামী লীগের বিপরীতে মাঠে থাকে সেটা প্রমাণ করানোর জন্য বা কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে আসা হলো। এটা যুক্তি হিসেবে আমার কাছে অত্যন্ত দুর্বল যুক্তি, এবং আমার কাছে অবশ্যই কোনো ভিত্তিমূলক যুক্তি মনে হয় না। দীপু ভাই, এই ব্যাপারে আপনার মন্তব্য একটু আমি শুনতে চাই। যে আসলে আমার প্রশ্ন, মানে মুর্তজা ভাই যেটা বলছেন, প্রশ্নটাও যে শুনছেন, আমি শুধু যুক্ত করতে চাই যে অনেকেই বলতেছেন যে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এসে অ্যাটলিস্ট বিএনপি এবং কিছু ক্ষেত্রে জামায়াত, তাদের আসলে কোনো পয়েন্ট যোগ হয় নাই, বরং তাদের কিছু পয়েন্ট বিয়োগ হইল। এই সরকারের অংশীদার হিসাবে বিদেশে এসে তারা আসলে রাজনৈতিকভাবে লুজ করলেন, কারণ এই সরকারে ইতিমধ্যে নিজেদেরকে ব্যর্থ প্রতিপন্ন করেছেন। ওই সরকারের ব্যর্থতা নিজেদের গায়ে লাগানোর কোনো যুক্তি হয় না। আপনি যদি একটু বলেন। না, সেটা সত্য, কিন্তু এই দায় তো এড়াতে পারে না। সুতরাং বিএনপি এবং জামাতকে এই দায়টা নিতেই হবে, এবং তারা নিয়েছে, এটা ভালো করেছে। কিন্তু ওই একটা কথা আমি যুক্ত করতে চাই, এই টিম সিলেকশনটা কিন্তু আসলে আমার পছন্দ হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস যে মাপের মানুষ, উনি মানে দলকে সিলেক্ট করছে, কিন্তু তার বাইরেও গুরুত্বপূর্ণ অনেকগুলো মানুষ কিন্তু বাদ পড়ে গেছে। দেখেন, ডাকসুর সাবেক 3 জন ভিপি, তারা 3 জনই কিন্তু শেখ হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন। আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না এবং নুরুল হক নূর, এই 3 জনের একজনও নেই। তারপরে দেখেন কর্নেল ওলি নেই। মানে ফিরোজ ভাই, কে নেই এটা বলে তো শেষ করা যাবে না। আমি বলি যে উনার একটা টিম, উনি যেটা গোলাম মুর্তজা বলছিল যে বিভিন্ন যে স্টেক হোল্ডারদের সাথে যে কথা বলবে, জি, সেই কথা বলা, এবং যেহেতু নির্বাচন আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সম্পর্কটা আরো গভীর করা, কিভাবে স্মুথলি দেশে ফিরে যাতে নির্বাচনের বৈতরণীটা পার হওয়া যায়, সেই আলোচনাটা তারা একান্তে করতে পারতেন। কারণ ওখানে আসলে এত ভিড়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে খুব দ্বিপাক্ষিক অনেকগুলো বৈঠক করতে পারবেন, অনেক সুযোগ আছে, সেটা আমার মনে হয় না। বরং গুরুত্ব হচ্ছে দেশের রাজনীতি হয়তো এখানে কথা বলা মানে কিছুটা কঠিন বা জটিলতা। সেই 10 জন 8 জন বা 10 জন যদি নিউ ইয়র্কে যেতেন, কথা বলতেন, তাহলে এই টিম সিলেকশনটা ভালো হতো এবং এটা প্রেজেন্টেবল হতো। এখন আপনি এনসিপি কে বিবেচনা করলেন, তাহলে ওই যে এবি পার্টির মুজিবুল হক মঞ্জু নাই কেন, গণ অধিকার পরিষদ নেই, এই প্রশ্নগুলি আমি বললাম আজকে, এই প্রশ্নগুলি কিন্তু উঠবে। এই সিলেকশনের ক্ষেত্রেও আমার মনে হয় যে আরেকটু ম্যাচুরিটি পরিচয় দিলে ভালো হতো। এই আলোচনাটা দরকার ছিল সামনে। না, এনসিপি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। উনারা এনসিপিরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসাইছে, এনসিপি বিপ্লবের দল, এনসিপি থাকবেই। জামায়াত এবং বিএনপি দুইটা বড় দল হিসেবে ছিল। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের পলিটিশিয়ান সিলেকশন হচ্ছে এনসিপি এন্ড আদার টু। আমি মনে করি যে উনি যেহেতু ব্যক্তি, উনার উচিত ছিল যে এখানে রাজনৈতিক প্রজ্ঞাটাকে সামনে আনা। এখানে মানে দলের চেয়ে
ব্যক্তি গুরুত্বটা দিলে ভালো হতো, এটা আমার বিবেচনা, এটা অন্যরা হয়তো বিবেচনা নাও করতে পারে। আর এনসিপি তো অবশ্যই তাদের একটা প্রতিনিধি একজন বা দুজন থাকলো, পাঁচজনও থাকলো, কিন্তু এটাও মাথায় রাখা দরকার যে সময় মানে এই বিপ্লবটা সংগঠিত হয়েছে বা গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে তখন কিন্তু এটা এনসিপি না, তখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি তারা। তো সুতরাং ওই চরিত্র আর এই চরিত্র কিন্তু এক করা যাবে না। এখন এই দলটা যদি এতই গুরুত্ব হইতো তাহলে নিবন্ধনটা দেরি হচ্ছে কেন? নিবন্ধন তো পেয়ে যেত। আজকে দেখলাম শাপলাও তাদেরকে দেয়নি। মানে কথা বললে অনেক রকম কথা বলা যায়, আমি এই বিতর্কে যেতে চাই না। বিতর্ক হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা খুবই প্রতিনিধিত্বশীল মানে শেখ হাসিনার বিরোধী আন্দোলনে যারা খুব সক্রিয় ছিল, পরিচিত মুখগুলো ছিল, সেই মুখগুলো যদি থাকতো তাহলে সবার জন্য ভালো লাগতো, আমার জন্য ভালো লাগতো। এটা আমার ব্যক্তিগত মানে একটা আকাঙ্ক্ষা বা বহিঃপ্রকাশ। মনে হয় এই জন্য রাজনৈতিক সংকট নিরসনে, যেহেতু এখনো নির্বাচন, দেখেন নির্বাচন হবে কিন্তু বহু মানুষ কিন্তু মনে করে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এই অনিশ্চয়তার দেয়ালগুলি কারণ হচ্ছে যে দিবু ভাই এই অনিশ্চয়তাটা আপনি বলেন বলে, মানে আমি কথার কথা বলতেছি, মানে আমরা সবাই মিলে এই অনিশ্চয়তার কথা বলি বলেই মনে মানুষের মনে অনিশ্চয়তা। আমি তো কোনো অনিশ্চয়তা দেখি না। আমি দেখি ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। আপনি অনিশ্চয়তা কই দেখেন? সরকার তো নির্বাচনের ট্রেনে লাইনে, আমি তো দেখি না, কিন্তু এই নেতারাই তো বলছেন। কালকে যে নাসিরউদ্দিন পাটোয়ারি ওই যে নির্বাচন কমিশন ভবনের সামনে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কিছু নেতা নেত্রী আছেন যারা মনে করেন যে নির্বাচনটা হবে না, কিন্তু তারা এটা কেন মনে করেন? তাদের প্ল্যাটফর্ম থেকে যখন বলে তখন কিন্তু মানুষ কিন্তু ধাক্কা খায় যে হবে তো, এই আলোচনাটা কিন্তু আছে। কারণ তারা সেটা বলতে চান যে নির্বাচনটা কেমনে হবে তারা এটা দেখে নেবেন, এটা একটা আলাদা কথা। যাই হোক দিবু ভাই, আমি পিয়ার না হলে নির্বাচন হবে না এই কথা কি জামাত বলেনি? একাধিক না, জামায়াত আবার একটু ফাঁক রাখছে, ওটা হলো উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আমরা আলোচনা করে ঠিক করে নিব, সেটাও বলে আর কি। মানে যাই না আমি, যাই হোক এটা ওনাদের সাথে কথা বললে এটা বোঝা যাবে। তবে মুর্তজা ভাই, আজকে আপনাকে আমার বন্ধুরা অনেক বেশি দেখতেছেন। এইখানে আমার একজন সিনিয়র বন্ধু যিনি আমেরিকাতে থাকেন তিনি বলতেছেন যে 60-70 জনের মতো জামাতে ইসলামীর সমর্থকরা গিয়ে ফুলেল শুভেচ্ছা দিয়ে জনাব আবু তাহেরকে সেখানে রিসিভ করেছেন এবং তাকে নিয়ে আসলে খুব আনন্দ করতে করতে তারা সেখান থেকে চলে গিয়েছেন। একই জায়গায় থাকা বিএনপির, মানে ওনারা আরেকটা প্ল্যাটফর্মে ছিলেন, তারা এখানে এসে পৌঁছাতে পারেন না এবং তারা ভুল খবর পেয়েছিলেন। এটা খুবই ইন্টারেস্টিং, মানে বিএনপির এরা ভুল খবর পায়, জামায়াত কেন ঠিক খবর পায়, এইটা একটু আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগে। তবে আমার এটা প্রশ্ন না, আমি এটা আপনাকে জানানোর জন্য একটু জানায় রাখলাম। আমার প্রশ্ন হচ্ছে যে ট্যারিফ আলোচনাকে আপনি ইতিবাচক বলতেছেন, কিন্তু আমি মনে করতেছি এটা নেতিবাচক আলোচনা হয়েছে, কারণ আমরা পুরোপুরি জানতে পারতেছি না যে আমরা কিসের বিনিময়ে ট্যারিফের সুবিধাটা পেলাম। ট্রাম্প জনাব ইউনূসের বন্ধুত্বের খাতিরে যে শুধুমাত্র ট্যারিফ কমিয়েছেন এটা আমরা বিশ্বাস করি না, এবং আপনারা বলেছেন যে এমন কিছু আছে যা আমরা প্রকাশ করতেছি না। আমরা খুবই চাইতেছি যে এমন কিছুটা আপনারা প্রকাশ করেন, যেটা প্রকাশ করা হইতেছে না বলে এই ট্যারিফের আলোচনাটাকে আমি একটা খুবই নেতিবাচক আলোচনা মনে করি। দুই নম্বর আমি একটু বলি যে আপনি বলবেন আপনি আমাকে এইটাও বলবেন, 1 বছরের বেশি সময় ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আছেন, 1 বছরের বেশি সময় ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস কূটনৈতিকভাবে এমন কিছু করেছেন কিনা যেটা পরবর্তী বা পূর্ববর্তী সরকার প্রধানদের জন্য একটি ফুট স্টেপ বা একটা মাইলস্টোন হিসেবে আমরা বিবেচনা করতে পারি যে এটা উনি ছাড়া আর কেউ করতে পারতেন না। আপনি প্রথমে একটু ট্যারিফের কথাটা যদি একটু বলেন। প্রথমত কথা, উনি ছাড়া করতে পারতেন কিনা সেটা আরেকটা আলোচনা। হয়তো ওনার চেয়ে ভালো কেউ আসছে অথবা ওনার চেয়ে ভালো কেউ আসবে পরবর্তীতে এসে করবে, কিন্তু ডক্টর ইউনূসের ইতিবাচক অনেক দিক আছে কূটনৈতিক জায়গাটাতে, এটা আমি বিস্তারিত ব্যাখ্যা করব না। আর ট্যারিফের আলোচনাটার কথা আপনি যেটাকে নেতিবাচক আলোচনা বলছেন, আপনি আপনার অবস্থান থেকে যে কোনো কারণেই হোক বলছেন বা কারণটা আপনি বলেছেন। এখানে আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করি, বাট 1-2 মিনিট একটু সময় দেন। ট্যারিফ আলোচনায় কিসের বিনিময়ে পেয়েছি? ট্যারিফ আলোচনাটা হয়েছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে ব্যবসা, সেই ব্যবসায় যুক্তরাষ্ট্র কি চায় এবং বাংলাদেশ কি দিতে চায় এবং বাংলাদেশ কি চায় তার উপরে ভিত্তি করে। ট্যারিফ আলোচনায় পৃথিবীর যতগুলো দেশ আলোচনা করতে এসেছে, পৃথিবীর সব দেশকে আলোচনা করার জন্য একটা নন ডিসক্লোজার চুক্তিতে স্বাক্ষর করতে হয়েছে। পৃথিবীর সব কয়টা দেশ করেছে আলোচনার জন্য, বাংলাদেশও করেছে। গোপনীয়তার চুক্তি, আলোচনা যখন চলবে সেই সময়টাতে আলোচনার বিষয়গুলো প্রকাশ করা যাবে না। আলোচনার বিষয়গুলো প্রকাশ করা যাবে না তার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা যে এখানে একই সঙ্গে হয়তো 30টা দেশের সঙ্গে আলোচনা হচ্ছে, কোন দেশের সঙ্গে কি আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো যেন সামনে না আসে, এগুলো একটা কারণ। আর কি আছে চুক্তিতে প্রকাশ করা হচ্ছে না কেন,
এখানে বাংলাদেশ সরকারের অবস্থান বা আমাদের অবস্থানটা হচ্ছে খুব পরিষ্কার অবস্থান। ট্যারিফ আলোচনায় 20% শুল্ক নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ এখনো আলোচনা চলছে এবং সেই আলোচনাটা এটা আরো কমার একটা সম্ভাবনা আছে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক, যে চুক্তিটা হবে সেই চুক্তিটা এখনো হয় নাই বাংলাদেশের সঙ্গে। সেই চুক্তিটার খুঁটিনাটি বিষয় নিয়ে দুই দেশ এখনো কাজ করছে এবং চুক্তিটা হয়ে গেলে বাংলাদেশ সরকারের বা হওয়ার পরে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তটা হচ্ছে যে আমরা এই চুক্তিটা প্রকাশ করতে চাই, কারণ এই চুক্তির মধ্যে এমন কোনো কিছু নাই যেটা বাংলাদেশ সরকার বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যায়। তো যেহেতু দুই দেশ মিলে আলোচনা করছে, দুই দেশ মিলে চুক্তি করেছে এবং সেই চুক্তিটা আলোচনার টেবিলেই বাংলাদেশ আলোচনায় আনতে চায় যে আমরা এটা প্রকাশ করতে চাই। এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, যে চুক্তিটা প্রকাশ করতে চাইলে দুই দেশেরই একমত হতে হবে। মুর্তজা ভাই, এনডিএ জিনিসটা আমি বুঝতে পারি, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। অ্যাকচুয়ালি আমার সাথে, আমি যে আমার কোম্পানিতে যিনি কাজ করবেন তার সাথেও আমি একটা এনডিএ করি। উনি এটা ডিসক্লোজ করতে পারেন না কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক কিছু। এই এনডিএর ব্যাপারটা কিন্তু স্ট্যান্ডার্ড, আপনি এটা ঠিকই বলেছেন, সব দেশের সাথে সব রকমভাবে এটা হয়। কিন্তু প্রথম থেকেই সরকারের পক্ষ থেকে, আমি আরেকজন উপদেষ্টা যিনি আছেন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, তার সাথে আপনার সাক্ষাৎকারও আমি আসলে জনাব খলিলুর রহমানের সাথে আপনার ইন্টারভিউটাও আমি দেখেছি। আমি যেটা বুঝতে পারতেছি না সেটা হচ্ছে যে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট কিন্তু হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, এইটা নন ডিসক্লোজারই থাকবে। কিন্তু আমি 45 থেকে 20% বা 50 থেকে 20%, এইটাতে আমি কিভাবে আসলাম? 35% থেকে 20% আমি কিভাবে আসলাম? আমি কি অফার করলাম ওকে? ও কিভাবে আমার উপরে কনভিন্স হলো? এই ব্যাপারটা আসলে এনডিএর অন্তর্ভুক্ত না। এটা বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত যে আমরা আসলে ওরে কি অফার করতেছি। আপনারা এই সোজা কথাটার উত্তর দিচ্ছেন কিনা, নাকি জনাব ট্রাম্প জনাব ইউনূসের চেহারা দেখে এটা দিয়ে দিতেছেন বা জনাব খলিলের চেহারা দেখে এটা দিচ্ছেন? না, এখানে আপনার প্রশ্নটা খুব সহজ। এই প্রশ্নের উত্তর দিতে আমার কষ্ট করতে হবে না, বিব্রত হতে হবে। জি জি, বল। আমি সরকারের অংশ, তো এই কারণে কথা বলছি। অনেক কিছু সরকারের অংশ হলে বলা যায়। জি, তো এই প্রশ্নের উত্তর হচ্ছে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে ব্যবসা, সেই ব্যবসায় একটা বড় গ্যাপ আছে, ট্রেড ডেফিসিট, যেটা $8 বিলিয়ন। আমরা 8 বিলিয়ন ডলারের পণ্য আমরা যুক্তরাষ্ট্রে পাঠাই, রপ্তানি করি, $2 বিলিয়ন আমদানি করি, $6 বিলিয়ন গ্যাপ। এই ট্যারিফ আলোচনার প্রধানতম বিষয় যে এই গ্যাপ কমাতে হবে এবং বাংলাদেশ যেহেতু এখানে তার রপ্তানি আরো বৃদ্ধি করতে চায় এবং বাংলাদেশও সেই গ্যাপটা কমাতে চায়। বাংলাদেশের পক্ষ থেকে যে বিষয়গুলো অফার করা হয়েছে তার মধ্যে একটা বিষয় যে বাংলাদেশ খাদ্য পণ্য কিনতে চায় যুক্তরাষ্ট্র থেকে, কম কিনতে চায়, সয়াবিন কিনতে চায়। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কটন আমদানি করতে চায়, যেটা অনেক কম পরিমাণে করে, যেটা অন্যান্য দেশ থেকে অনেক বেশি করে। অ্যাবসলিউটলি। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে গ্যাস আমদানি করতে চায়, যেটা বাংলাদেশ অন্যান্য দেশ থেকে করে, যুক্তরাষ্ট্র থেকে কম করে। এরকম সুনির্দিষ্ট অনেকগুলো বিষয় বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হচ্ছে এবং ইতিমধ্যে বাংলাদেশ গম কিনতে চায় বা গম কেনা শুরু হয়েছে। তো এই সমস্ত জিনিস যুক্তরাষ্ট্রকে অফার করে। বাংলাদেশ 25টি বোয়িং কিনবে, উড়োজাহাজ কিনবে। 25টি উড়োজাহাজ নিয়ে কথা হয়েছে, 25টি উড়োজাহাজ নিয়ে আমরা কি করব? এখন 25টি উড়োজাহাজ দিয়ে কি করব? আমাদের যেগুলো আছে সেগুলোই তো আমরা ঠিক মতো চালাতে পারি না, তাহলে 25টা দিয়ে কি করব? প্রথমত কথা, আমাদের ঠিক মতো চালাতে হবে আমাদের বিমানটা, উড়োজাহাজকে। দ্বিতীয়ত কথা, এই যে 25টা উড়োজাহাজ আমরা কিনতে চেয়েছি, এই 25টা উড়োজাহাজ এখন যেটা কিনতেছে, চুক্তিটা এখনো হয় নাই, হয়তো হয়ে যাবে। তো এই 25টা উড়োজাহাজ কেনার এবং বোয়িং এর কাছে যে সমস্ত অর্ডার আছে, আমরা বোয়িং এর সঙ্গে কথা বলতে গিয়ে দেখেছি তারা প্রথম এয়ারক্রাফটটা সরবরাহ করতে পারবে 2035 সালের পরে গিয়ে বা 33 সালের পরে গিয়ে। তো এটা তারপরে গিয়ে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আমার মনে হয় যে মুর্তজা ভাই, আমি আসলে এটা নিয়ে আপনার সাথে আলাদা করে কথা বললে ভালো হইতো। প্রথম কথা হচ্ছে, আমরা যে 6 বিলিয়ন ট্রেড ডেফিসিট আসলে কমাইতে চাই, এই কমাইতে চাওয়ার ক্ষেত্রে আমাদের 2 বিলিয়ন যে আমাদের ওদের সাথে মানে ওদের কাছ থেকে আমদানি আসে, আমাদের রপ্তানি আসে 8 বিলিয়ন। এইটার ক্ষেত্রে আসলে এই 6 বিলিয়নের গ্যাপ, এই বোয়িং কিনা, গম কিনা, গ্যাস কিনা কমানোর ক্ষেত্রে আমাদের লাভ হইতেছে নাকি লোকসান হইতেছে, এটা একটা অঙ্ক করা দরকার। আমি দেখছি অঙ্ক করে, আমার অঙ্কটা একটু শুনে রাখেন, আমি ইকোনমিস্ট না, আমি দেখছি এটা আমাদের লস হইতেছে। যেহেতু আপনারা আমাদের পুরোপুরি জানাইতেছেন না, সেহেতু আমরা এটা পুরোপুরি বুঝতেছি না। 2 নাম্বার ঘটনা হচ্ছে যে, আপনি কি আজকে এই ট্যারিফ বাড়ানোর পরে আপনি মনে করলেন যে আপনার 10 বছর ধরে বোয়িং কিনতে হবে?
আপনি কয়টা বোয়িং বাংলাদেশ বিমানের ফ্লাইটে কয়টা বোয়িং আপনি অর্ডার দিয়ে কিনছেন এই পর্যন্ত? আপনি জানেন এটা? আমরা বোয়িং অর্ডার দিয়ে কিনি। আমাদের ফ্লিটের বেশিরভাগ বোয়িং আমরা পুরনো। আমরা হঠাৎ করে নতুন বোয়িং অর্ডার দিয়া 25টা, এগুলি কি কাহিনী ভাই? খালেদ, এখন আমাদের বাংলাদেশ বিমান, আমি তো বিমান বিশেষজ্ঞ না, কিন্তু বাংলাদেশ বিমান বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কত 21-22টা উড়োজাহাজ আছে। জি, এই 21-22টা উড়োজাহাজের সঙ্গে বাংলাদেশ বিগত 7-8 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে 13টা নতুন বোয়িং অর্ডার দেওয়া হয়েছিল, যেটা এই শেখ হাসিনার এই ফ্যাসিস্ট সরকারের এই পুরো সময়কালে যে উড়োজাহাজগুলো পাওয়া গেছে। বাংলাদেশ বিমানে এখন যে উড়োজাহাজগুলো আছে তার অধিকাংশ এয়ারক্রাফট নতুন। অর্থাৎ 54 বছরে আমরা 7টা বোয়িং অর্ডার করছি। 7টা না, আমরা 13টা অর্ডার করেছি, পরবর্তীতে আরো কিনেছি। আমরা নতুন এয়ারক্রাফট কিনেছি প্রায় 15 বা 16টা। আমার ডাউট আছে মুর্তজা ভাই, আপনি আবার একটু চেক করে দেখেন। 15-16টা নতুন বিমান, 15-16টা নতুন বিমান আমরা 21টার মধ্যে কিনছি কিনা? আমরা একবারে অর্ডার করেছিলাম মাহবুব জামিল, সিঙ্গারের মাহবুব জামিল যখন 7-8 সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তখন তার সময়, এবং এখন দুদকের যিনি চেয়ারম্যান আব্দুল মোমেন, এই মোমেন ছিলেন বিমানের এমডি। এই দুইজনের সঙ্গে আপনি ইয়েকে পাচ্ছেন না এখন, কি বলে, ঠিক আছে, আমি মানলাম যে আমাদের আসলে আমাদের 25টা বোয়িং এর দরকার ছিল, কিন্তু এটা আমরা টেরিফটা বাড়ানোর পরেই আমরা এটা বুঝছি কিনা, ওগুলি আমাদের কাছে প্রশ্ন। আমাদের লাভ হইতেছে না লস হইতেছে 6 বিলিয়ন, মানে 6 বিলিয়ন টাকা করে। আপনি যেটা বললেন যে হিসাব করে লস হইতেছে, কোন জিনিসের দাম তুলনামূলকভাবে একটু বেশি হচ্ছে। আমি একটু বেশি না ভাই, আমি সহজ হিসাব বুঝি। আপনি যদি এই সুতা সেন্ট্রাল এশিয়া থেকে, টার্কি থেকে, ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে না কিনে আমেরিকা থেকে কিনেন, আপনার হচ্ছে লিড টাইম থেকে শুরু করে সুতার দাম আপনার বেশিই পড়বে, এটাতে কোনো সন্দেহ নাই ভাই। আমি জানি না এটা আমাদের যদি পুরো জানতেন। খালেদ, সুতাটা আমদানি করছে বেসরকারি ব্যবসায়ীরা, সরকার আমদানি করছে না। রাইট। বেসরকারি ব্যবসায়ীরা তখনই এই সুতা আমদানি করবে যখন তাদের ব্যবসা হবে এবং বেশি দাম দিয়ে কিনতে হবে না। সুতরাং এই গ্যাস কিনবে বেসরকারি ব্যবসায়ীরা, ওকে ঠিক আছে, সোয়াবিন কিনবে বেসরকারি ব্যবসায়ীরা। আমার মনে হয় যে ব্যবসায়ীরা যদি হিসাব করে দেখে ওরা লাভ পাইলে তো লাভ করবে, আমার এখান থেকে বেশি দাম দিয়ে কিনতে হবে, আমার লাভ হবে না, সুতরাং ব্যবসায়ীরা তখন এখান থেকে কিনবে না। ইতিমধ্যেই কিন্তু তারা কটনের অর্ডার করেছে। আমার মনে হয় যে আমরা একটু দীপু ভাইয়ের কাছে শুনি, যে দীপু ভাই আপনি যেটা হচ্ছে যে পুরো আলোচনাটা শুনলেন, আমরা মূল প্রশ্ন করার আগে আপনি এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে আপনি একটু করতে পারেন। আমাদের একটা প্রশ্ন আছে আপনার জন্য। না, ওইটাই তো এখন পুরো বিষয়টা বলা যাচ্ছে না, এই কারণে যে এই চুক্তির পুরো বিষয়বস্তুটা যতক্ষণ না প্রকাশ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা কনক্লুশনে আসতে পারছি না। কিন্তু দৃশ্যত মনে হয় যে আমরা বোধহয় কিছুটা নাকে খত দিয়ে আমরা এটা এই চুক্তিটা সই করছি বলেই আমরা এটা প্রকাশ করতে পারছি না, বলতে পারছি না। এবং এই যে কিছু কিছু পণ্য যে কেনার বিষয়টা, সেই পণ্য যদি এতই মানে যদি কেনা যেত, তাহলে তো ব্যবসায়ীরা অনেক আগে থেকে আমেরিকা থেকে তুলা, গ্যাস, অন্যগুলি কিন্তু কেনে না কেন? এই যে প্রতিযোগিতামূলক ভাবে দেখে, যদি তুরস্ক থেকে পাওয়া যায় সস্তায়, মধ্যপ্রাচ্য থেকে সস্তায় পাওয়া যায়, বা অন্যান্য দেশ থেকে, সেই জন্য তারা আমেরিকা থেকে কেনে না। এখন তো অনেকটা বাধ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক কি পাশাপাশি? ওদের কাছে নাকে খত দিতে হবে কেন? আমরা তো এমনিতেই সারা শরীর দিয়ে খত দিয়ে বসে থাকি। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রাষ্ট্রদূত বাংলাদেশে যে প্রটোকল পায়, এটা সারা পৃথিবীতে মিলায় কোথাও পায়? আমরা তো মার্কিন আমরা যদি তাদের প্রস্তাবে রাজি না হইতাম, তাহলে তো আমাদের ওই যে 35% বা 40% দিয়ে এই পরিস্থিতির মধ্যে আমরা পড়তাম। সেটা থেকে বাঁচার জন্য আমরা যেটা করলাম, সেইটা আলটিমেটলি ভালো হলো কি মন্দ হলো, এই পুরো চুক্তির বিষয়টা আসলে প্রকাশ না হওয়া পর্যন্ত ফাইনাল কনক্লুশনে আসা যাবে না। আমার খালি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সাথে ব্যবসা করে, আমাদেরকে তো চ্যারিটি করে না। ওরা আমাদেরকে যে ট্যারিফটা কমায় রাখছে, কারণ ওদের বাজারেও ওরা জিনিসটা কম দামে চায়, এবং সেটা বিপুল পরিমাণে, তাদের ক্লোদিং এর একটা বিপুল পরিমাণ। যে যাই হোক, হাওয়েভার এটা নিয়ে নিশ্চয়ই আলাদা কথা বলতে হবে, আলাদা কথা বলতে হবে। আর আমি শুধু দীপু ভাইকে বলি, দীপু ভাই, চুক্তি কিন্তু হয় নাই এখনো, চুক্তি এখনো হয় নাই, এটা এখনো প্রক্রিয়াধীন, এখনো এটা নিয়ে আলোচনা চলছে, এখনো আরো ট্যারিফ কমানোর আলোচনা চলছে। আর খালেদের ওই কথার সাথে তো আমি একদম সম্পূর্ণ একমত, যে এখানে তো চ্যারিটির কোনো ব্যাপার নাই, এখানে তো ব্যবসা, পারস্পরিক ব্যবসা, দুই পক্ষের ব্যবসা। রাইট। দীপু ভাই, ওই প্রসঙ্গে থেকে আপনাকে যে প্রশ্নটা করতেছিলাম, আমাকে
মানে আমার সাথে যাদের দেখা হয়, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তারা অনেকেই জিজ্ঞেস করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেনা দল তারা এখন কক্সবাজারে বা সেন্ট মার্টিনে তারা কি করে। আমি একটা উত্তর তাদেরকে দিতে চেষ্টা করি আমার বুদ্ধি থেকে, যে সেনাবাহিনী উইন্টার কালেক্টিভ করার সময় পৃথিবীর বিভিন্ন দেশে সেনাবাহিনীদের আমন্ত্রণ জানায় এবং তারা এটা করে আসলে। কিন্তু অনেকে আমাকে এরকম জোর দিয়ে বলেন যে না তুমি জানো না, বা তোমার এটা বুদ্ধি নাই বোঝার, এটার মধ্যে অনেক রকম অনেক কিছু হচ্ছে। আপনার কি মনে হয়, আপনার কাছে কোনো স্পেসিফিক তথ্য আছে কিনা? আপনার কাছে শুনে আমরা মুর্তজা ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাইবো যে এইটা কি আসলে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কেন বাংলাদেশে কি করে? আমার মনে হয় এটা অনেক বেশি জল্পনা কল্পনা। তবে এটা ঠিক যে এখন আঞ্চলিক রাজনীতি বা কূটনীতি পরিবর্তন হবার কারণে, যেহেতু এখন ভারত একটু চীনমুখী, সুতরাং এই অঞ্চলে পরে গুরুত্ব দিচ্ছে। এইটা এখন এই গুরুত্ব দেওয়ার বিষয়টা কতটুক, ওই যে যেমন দেখলাম সেদিন একটা রিপোর্ট যে তারা একটা বন্দর খুঁজতেছে, সেটা কি আসলেই নাকি এটা অনুমান, অনেক কিছু তো আমরা জানতে পারছি না। যেমন এই যে এই ট্যারিফ চুক্তি যেটা হলো, সেটাই তো আমরা অনেক কিছু জানি না। তো এইটা তো আরো গোপনীয় বিষয়, ফলে এই বিষয়টাও কিন্তু এখন পরিষ্কার না। কিন্তু এই কারণে আমরা যখনই দেখি একটা মহড়া, যে মহড়াটা আসলে অনেক কাল ধরে ওই অঞ্চলেই তো হয়, তো এখন হইলেই কিন্তু আমরা বলতেছি ওই যে শেখ হাসিনা বলছিল যে এখানে ঘাঁটি গাড়বে, এই তো সেই ঘাঁটি গাড়তেছে তারা। এই সন্দেহটা আমাদের আসতেছে। এবং আসার আরেকটা কারণ হলো, যেহেতু এই অঞ্চলে আমেরিকার একটা মানে বিশ্বস্ত বন্ধু এই মুহূর্তে নেই, আগে ভারতের উপরে ভর করে সে চীনকে মানে ঠাসা দিত, এখন সেটা পারতেছে না বলে হয়তো মনে করতেছে যে আচ্ছা ঠিক আছে আমরা এখন নিজেরাই এখানে একটা অবস্থান নিই। আমার দর্শকরা নিশ্চয়ই আমার চেয়ে বেশি বুদ্ধিমান, কিন্তু আমি একটু জিনিসটা সহজ করে বুঝতে চেষ্টা করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বাংলাদেশে আসা কি যৌথ মহড়া, যৌথ প্রশিক্ষণের বাইরে অন্য কোনো কিছু, মানে একটুও এক ফোঁটাও? মানে আপনি এটা কি মনে? না, আমার মনে হয় না আপাতত এরকম কোনো পরিকল্পনা আছে। কারণ এটা এত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমেরিকার কাছে যে বাংলাদেশে এসে মহড়া দেয়া আর একদম স্থায়ীভাবে এখানে বসে যাওয়া, ঘাঁটি গাড়া, যেটা আফগানিস্তানের বাগনাম, ওটা হচ্ছে অন্য বিষয়। ওটা হয়তো ট্রাম্প মনে করতেছে যে ওটা তো তাদের একটা ঘাঁটি ছিল, ঠিক আছে আমরা ওখানে আবার বসি, কিন্তু সেইভাবে বাংলাদেশকে বিবেচনা করছে আমার কিন্তু মনে হচ্ছে না। ওকে, মুর্তজা ভাই কি এই প্রসঙ্গে কিছু বলবেন? আপনার জন্য আমার একটা অরিজিনাল প্রশ্ন ছিল। এইটা অরিজিনাল প্রশ্নটাকে শুধু এটা বলি যে এই যে আপনি যে কল্পনাগুলোর কথা বললেন, এখানে এই সমস্ত কল্পনাগুলো আমি ব্যক্তিগতভাবে গণমাধ্যম কর্মী হিসেবে সাংবাদিক, আমি প্রেস মিনিস্টার এগুলো বললে আমি বিব্রত হই, আমি আসলে সাংবাদিক হিসেবে আমি মনে করি সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত গুঞ্জন তৈরি হয়, সেই সমস্ত গুঞ্জনের সঠিক কথাটা বা সঠিক তথ্যটা গণমাধ্যমের দেয়াটা একটা জরুরি ব্যাপার হয়। আর বিশেষ করে অনেক ক্ষেত্রেই আমরা দেখি, আর এই ক্ষেত্রে যেটা দেখলাম, সোশ্যাল মিডিয়াতে যে গুঞ্জনগুলো তৈরি করে দেয়া হলো, আমাদের দুর্ভাগ্যজনক হলেও টক শোতে যারা আলোচনা করলেন মেইন স্ট্রিম মিডিয়ায়, তারা সেই সোশ্যাল মিডিয়ার গুঞ্জনটা তারা তাদের মুখ দিয়ে বললেন। একজন কথা বলতে দেখলাম, আমি জানি না যুক্তরাষ্ট্র এখানে ঘাঁটি করবে কিনা। আরে বাবা, আপনি যদি না জানেন তাহলে আপনি কথা বলছেন কেন? আমি জানি না, উনি বলছেন আমি জানি না যুক্তরাষ্ট্রের সৈন্যরা হোটেলে রেজিস্টারে এন্ট্রি ছাড়া ঢুকেছে কিনা, ইমিগ্রেশন ছাড়া ঢুকেছে কিনা, এটা আমি জানি না। এটা গুঞ্জন আছে, তো গুঞ্জন আছে, আপনার দায়িত্ব তো এটা জানা। আপনি না জেনে এই গুঞ্জনগুলো ছড়ালেন কেন? এইখানে পুরোপুরি একটা বোগাস বিষয় নিয়ে আমাদের এখানে আলোচনা সোশ্যাল মিডিয়া তৈরি করেছে, এবং সেটা আমরা মেইন স্ট্রিম মিডিয়ায় প্রচার করেছি। ঘাঁটির কোনো পরিকল্পনা নাই, বাংলাদেশের এরকম কোনো চিন্তা নাই। আর সেন্ট মার্টিন ঘাঁটির জন্য উপযুক্ত জায়গা না, এটা বহু গবেষণায় প্রমাণ হয়েছে না। এই যে আপনি এটা একেবারেই অমূলক। আপনি যেটা গুঞ্জন বলতেছেন সেটার ক্ষেত্রে আমি আজকে সকালবেলা দেখলাম কি, গতকাল যে নেতারা আক্রান্ত হয়েছেন, এনসিপি নেতারা এবং অন্য নেতারা, এর জন্য দায়ী হচ্ছেন আপনি, গোলাম মুর্তজা দায়ী। তো এটা খুবই খুবই ইন্টারেস্টিং। আপনিও নিশ্চয়ই দেখেছেন এবং আমাদের অনেকেই এরকম করে বলছেনও, মানে ইনফ্লুয়েন্সারদের মধ্যে কেউ কেউ নিশ্চয়ই বলছেন, নাইলে গোলাম মুর্তজা দায়ীটা কোত্থেকে আসলো এবং গোলাম মুর্তজা কেন দায়ী, এইটা আমি একটু অনুসন্ধান করতে গিয়ে দেখলাম যে আপনি আসলে সরকারি চাকরি, যেটাকে আপনি আসলে চাকরি মনে করেন না, সেটাতে ডাকসুতে আপনি একটি বিশেষ দলের বিপক্ষে একদম অবস্থান নিয়েছিলেন এবং সেটা ঘোষণা দেয়, সেটা আপনি করতে পারেন কিনা, তারপর থেকে এটা আরো বেশি হইতেছে। এইটা একটা।
আচ্ছা যাই হোক, এটা নিয়ে আপনি মন্তব্য করেন না করেন, আমার প্রশ্নগুলি করা দরকার, একটু সময় পারও হয়ে গেছে, তবু আপনাদের অনুমতি না, আপনাদেরকে একটু বেশি সময় রাখতে চাই কয়েকটা মজার জিনিস শেয়ার করার জন্য। যেমন একজন দর্শক অন্তত 20 বার একই মতামত পাঠিয়েছেন। মতামতটা একটু বলি। খালেদ ভাই, আপনাকে আজকের বাংলাদেশ থেকে দেখি সবসময় দেখতাম বাঘের মতো প্রশ্ন করতেন, এখন কেমন জানি বেড়ালের মতো প্রশ্ন করেন। আপনার সুপার ফ্যান, কিন্তু আমি অনেক আগে থেকে এখন সিংহের মতো প্রশ্ন করেন। ভাই ভাই আমি বাঘ সিংহ বিড়াল কোনটা হইতে পারবো না, কিন্তু কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে পারি মুর্তজা ভাই, এইটা নিয়ে যদি আপনি একটু মন্তব্য করতেন, কারণ এই মন্তব্যটা হচ্ছে দীপু ভাইয়ের। দীপু ভাই একটা টকশোতে, সরি দর্শকদের উদ্দেশ্যে আবার একটু বলে রাখি, মোসাফিরুজ দীপু ভাই আমার ডিপার্টমেন্টে আমার সিনিয়র, ওনাকে আমি দীপু ভাই বলে ডাকে, আপনারা কনফিউজ হয়েন না। তো দীপু ভাই এই মন্তব্য করছেন, মুর্তজা ভাই খেয়াল করেন যে মানে দেশের গণমাধ্যমের স্বাধীনতা, বিশেষ করে টিভি চ্যানেলের স্বাধীনতার দুরবস্থা তুলে ধরতে গিয়ে দীপু ভাই বলেন, আমি কোট করতেছি, টক শোগুলিতে এখন ভিন্ন মতের লোক থাকে না, সবাই একমতের লোক থাকেন, একই মতের লোক থাকেন, কিন্তু আওয়ামী লীগ আমলেও ভিন্ন মতের গেস্টরা বসে আলোচনা করতেন। তিনি প্রশ্ন তুলেন, সৈয়দ ইশতিয়াক আহমেদ, জয়ী মামুন, মঞ্জুরুল হাসান বুলবুল, ইকবাল সোমান চৌধুরী, তাদের এখন টকশোতে ডাকা হয় না কেন? মানে আপনি এইটাতে নিয়ে কি বলবেন মুর্তজা ভাই, আসলে ডাকা হয় না কেন? যেমন আপনারা যখন ভিন্ন মতের লোক ছিলেন বলেন, আপনাদেরকে জোর করে অনুরোধ করে বহুবার, মানে আমি তো বটেই, সব টিভি চ্যানেলে আসলে নেওয়া হয়েছে। না, প্রথমত কথা, যাদের কথা বিপু ভাই বলছেন যে নেওয়া হয় না কেন, এটা এই জায়গাটাতে আমার মন্তব্য করতে যাওয়া ঠিক না। এটা যে চ্যানেল বা চ্যানেলগুলো নেয় না, সেটা সেই চ্যানেলগুলোর বক্তব্য পরিষ্কার করা উচিত, কেন তারা তাদেরকে ডাকেন না, তাদেরকে কি সাংবাদিক মনে করেন না, তাদেরকে কি টকশোর আলোচক মনে করেন না, কি করেন না, সেটা তাদের ব্যাপারে। এই জায়গাটা নিয়ে আমি মন্তব্য করব না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, আমার ওই জায়গাটা একটু কথা বলা কোনো মানে নাই। ধরেন যুক্তরাষ্ট্র দূতাবাসে, কনসুলেটে, পার্মানেন্ট মিশন, যেখানে যে কোনো রকম কোন একটা কিছু হয়ে গেলেই আমরা দেখছি যে গোলাম মুর্তজা ওইখানে কি করে। এর একটা কারণ হয়তো এই যে, যেহেতু আমি সাংবাদিক, যেহেতু আপনাদের কল্যাণে টেলিভিশনে কথা বলি, আপনাদের চ্যানেলে কথা বলি, যে কারণে আমার হয়তো একটু অন্য যারা কর্মকর্তা আছেন, আমার চেয়ে অনেক বড় বড় কর্মকর্তা আছেন, তাদের চেয়ে আমার হয়তো পরিচিতি আছে। এবং আমি যখন এইখানে আসি, তখন ধরেন এটা খুব এটা যে এত বড় নিউজ হতে পারে সেটাও আমি জানতাম না। নিউজ টিউজ হওয়ার কারণে ওনারা সবাই মনে করেন, একটা হলো মানে সরল ভাবে মনে করা যে সবকিছু আমি একা চালাই, এটা একটা সরল মনে করা, যেটা ঠিক না। আরেকটা হচ্ছে, সে যেই হোক, যে কোনো কারণেই হোক, আমাকে হয়তো তিনি পছন্দ করেন না, কারণ থাক অথবা অকারণ থাক। তো আমি যে কোনো ঘটনা দেখলে তাদের আবার অনেক ভিউ আছে, অনেক দর্শক তাদেরটা দেখেন, তো তারা বলে দেন যে গোলাম মুর্তজা এখানে বসে কি করছেন। গোলাম মুর্তজা প্রেস উইং এর দায়িত্বে, গোলাম মুর্তজা প্রেস উইং এর দায়িত্বে, এর বাইরে গোলাম মুর্তজা আরো অনেক কাজ হয়তো করেন, কিন্তু নিরাপত্তা, প্রোটোকল, এয়ারপোর্টে যাওয়া, এইগুলা গোলাম মুর্তজার কাজের মধ্যে পড়ে না, এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই। কি করেন সেটা একটা। আরেকটা হচ্ছে যে, সরকারি কর্মকর্তা হয়ে আমি কোনো দলের পক্ষে অবস্থান নিতে পারি কি না, রাইট। প্রথমত কথা, আমি পারি না, দলের পক্ষে অবস্থান নিতে পারি না। এমনকি রাজনীতি নিয়েও আমি সরাসরি ভাবে কারো পক্ষে বা বিপক্ষে যে এরকম কথা এই টকশোতেও বলতে পারি না। যদিও পারি না অনেক কিছু, আবার ধরেন এই যে আমি আপনার সঙ্গে এসে টকশোতে কথা বলছি, এটা যদি আমি প্রপার ওয়েতে সরকারের একেবারে কাগজপত্র দিয়ে অনুমতি চেয়ে যদি করতাম, মাস 3 সময় লাগতো, পরে আসতো যে থাক, এখন না করলে ভালো হয়, এখন তোমরা করতে চাও না। এখনো যদি কেউ চায় যে এই যে উনি সরকারি কর্মকর্তা হিসেবে খালেদের সাথে এই জায়গাতে এসে কথা বলতে পারেন কিনা, এটা নিয়েও প্রশ্ন তোলা যায়। আর আমি আসলে কোনো দলের বিরুদ্ধে সরাসরি ভাবে অবস্থান নেই। আমি আকারে ইঙ্গিতে প্রতীকী অর্থে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। মুর্তজা ভাই, আপনার ইন্টেনশনটা বোঝা গেছে আর কি, পরিষ্কার। সেই স্ট্যাটাসটা নিয়ে কথা উঠেছিল, তখন আমি নিজে রিয়েলাইজ করেছি যে যেহেতু এটা মনে করে নেওয়া হচ্ছে যে সরাসরি ভাবে পক্ষ বিপক্ষ হয়ে গেল, এই কারণে আমার এটা থেকে সরে আসা দরকার। আমি সেখান থেকে সরে এসেছি এবং আমি মনে করেছি যে এটা আমার কাজটা ঠিক হয়নি, এটা আমি ভুল করেছি। আরো ভীত সন্ত্রস্ত হয়েছে, কিছু চ্যানেল মবের শিকার হয়েছে, প্রথম আলোর সামনে 2 বার মানে গরু জবাই হয়েছে, ফলে সবাই কিন্তু সংকুচিত হয়ে গেছে যে প্রথম আলোর এই অবস্থা, তাহলে চ্যানেলগুলি তো কিছুই না, এবং চ্যানেলগুলি তো আক্রমণের শিকার হয়েছে, এই কারণে আর ঝুঁকি নেয় না। আবার যাদেরকে ডাকবে তারাও হয়তো আসতে চাইবে না, যে তারা আবার হত্যা মামলার আসামি, প্রায় 222 জন না 26 জন, সেদিন দেখলাম মাহফুজ আনাম বলছেন যে তাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে। এইসব কারণে অটোমেটিক হয়ে গেছে, গণমাধ্যম সংকুচিত হয়ে গেছে, ফলে ওই স্বাধীনভাবে যে সবাইকে ডাকবে
এখন একজন আরেকজনের সাথে শুধু অ্যাড করে, একই মানে সবাই হাসিনা বিরোধী। এখন আর হাসিনার পক্ষে বলবে এরকম কোনো লোক নাই, এই হচ্ছে পরিস্থিতি। আমি ওইটাই বলতে চাইছি। ওকে, না ধরেন দীপু ভাই, কারণ হাসিনার পক্ষে বলতে হবে এই জন্য লোক নিয়ে আসতে হবে, চ্যানেলগুলোর একটা ঠেকোপার লোক কেন? না না না, এই প্রশ্নটা আসলে আমি করি। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, যিনিও আমাদের সাংবাদিকতা বিভাগের একজন ছাত্র, আগে সচিব ছিলেন, এই ছিলেন সেই ছিলেন, উনি কিন্তু আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়ার জন্য না, উনাকে কিন্তু কেন সরকার গ্রেফতার করে নিয়ে গেল এইটা আমি এখনো পরিষ্কার না যে, এবং কি মানে কি বলছে উনি আসলে, এটা আমিও জানি না, এবং এটা জানা না। মঞ্জুর আলম পান্না সে নিজেও ভিকটিম, তার চাকরি ছিল না শেখ হাসিনা, তাকে নিয়ে চলে গেল না, এগুলি কেন, কিসের জন্য? কেন এই প্রশ্নটা থাকে, কিন্তু আমি এই জায়গাটাতে দীপু ভাইয়ের ওই সব কথার সাথে তো আমি কথা বলবো না, আমি খালি অল্প একটু অংশ নিয়ে কথা বলবো। সেই অল্প অংশটা হচ্ছে, ধরেন আমাদের চ্যানেলগুলো যে কাউকে ডাকে না, ওনারা আসবেন না, আমাদের চ্যানেলগুলোর অবস্থাটা কি হয়েছে? ধরেন দীপু ভাইও দেশে থেকে কথা বলছে, আমিও দেশে থেকে কথা বলছি, আপনিও দেশে থেকে প্রোগ্রাম করেছেন, আপনি তো পরে গেছেন জার্মানি। প্রতিকূল অবস্থা আপনি যখন প্রোগ্রাম করেছেন, ওই প্রতিকূল অবস্থার মধ্যেও আপনি আমাকে এখন যে প্রশ্ন করছেন, তখন হয়তো এর চেয়ে কঠিন প্রশ্ন তখন আপনি আমাকে করেছেন খালেদ, আমি তার জবাব দিয়েছি। রিস্ক ছিল, ভয়াবহ রিস্ক ছিল, গুম হয়ে যাওয়ার রিস্ক ছিল, করেছি। দীপু ভাইয়েরও ভয় ছিল, তার মধ্যে তো আমরা কথা বলেছি। এখন চ্যানেলগুলো কাউকে ডাকে না, বা চ্যানেলগুলো যে এরকম হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের সাংবাদিকতার অধঃপতন হয়েছে। মালিকরা সাংবাদিকতায় এত অপকর্ম করেছে, চ্যানেল পরিচালনা করতে গিয়ে এত অপকর্ম করেছে, সেই অপকর্ম তারা সারাক্ষণ ভয়ে থাকে যে আমি যে অপকর্ম করেছি, ওই অপকর্ম সামনে এনে যদি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, সুতরাং আমি আসেন তোষামোদী করি। এটা হচ্ছে সাংবাদিকতা। আমি এটার সাথে আমি মানে মুর্তজা ভাইয়ের সাথে আমি 100% একমত। কারণ দেশে থেকে কিছু বলা যায় না বলতে বলতে মুর্তজা ভাই বা দীপু ভাই যা বলছেন আওয়ামী লীগ সময়ে, দীপু ভাই তো আসলে টেলিভিশনে টিকতে না পারে নিজের আলাদা জায়গায় করে নিয়ে, এবং মুর্তজা ভাই তো খুব টেলিভিশনের মানুষ না, উনি টেলিভিশনে মানুষ হয়ে গেলেন আওয়ামী লীগের আমলে কথা বলতে বলতে বলতে, ঠিক না? ঠিক না, উনি তো প্রিন্টের মানুষ, আপনি তো প্রিন্ট, হ্যাঁ মানে না, এটা একটা আমি বলবো যে এটা একটা হয়েছে। তবে মুর্তজা ভাই, আমরা যেটা আশা করি, মানে দীপু ভাইয়ের বক্তব্যের লেজ ধরে আমি বলতে চাই যে এই যে আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করা, এই মঞ্জুরুল হাসান পান্নাকে তুলে নিয়ে যাওয়া, এগুলির বিচার বা এগুলির ব্যাপার যদি আসলে দীপু ভাই ভয়েস রেজ করতেছে, কিন্তু এগুলি যদি আমরা কথা না বলি, তাহলে একটা পর্যায়ে কিন্তু মানে আমাদের আর কথা বলার জায়গাই থাকবে না। মানে এইটা আমরা মনে হয় যে দীপু ভাই ডেফিনেটলি কথা বলতে হবে খালেদ, ডেফিনেটলি কথা বলতে হবে। আমি ওই যুক্তিতে বিশ্বাস করি, কেউ যদি মিথ্যা বলে সেইটাও তার বলার অধিকার থাকতে হবে, কিন্তু আমার দায়িত্ব যে সে মিথ্যা বলছে এটা বলা। দীপু ভাই যদি আজকে একটা ভুল তথ্য দেন, তাহলে আমি দীপু ভাইয়ের সাথে এখন মারামারি করব না, ঝগড়া করব না, আমি দীপু ভাই ভুল তথ্য এই সময় যদি আওয়ামী লীগের কাউরে পাইতাম, তাহলে তো ক্ষোভটাও ঝাড়তে পারতাম, তর্ক বিতর্ক করতে আমার বলতেও পারি। আমার মনে যে দীপু ভাই, আমরা যদি জনাব গোলাম মুর্তজা ভাইয়ের কথাটা আক্ষরিকভাবে নেই, যে উনি বলতেছেন যে আপনি এখন ডাকেন, ডাইকা দেখেন আপনার কি কনসিকুয়েন্স হয়, সেইটা তো চ্যানেলদের একটা দায়িত্ব আছে, সেইটাও এর ভাই আমি আবার মবের মধ্যে পড়বো, অসম্ভব। আমি নিজেও না, ওটুক ঝুঁকি তো, ওইটুকু এই যে মবের মধ্যে পড়বো, ওইটা হচ্ছে দীপু ভাই কিছুটা, না রে ভাই, পোলাপান যেই মবগুলি করতেছে, আমি আমার কথা বলি, আমি শেষ করি খালেদ। কিছুটা বাস্তবতা হয়তো থাকতে পারে, কিন্তু এটা অনেক বেশি হচ্ছে অজুহাত। সেই সাংবাদিক সবচেয়ে বেশি অজুহাত দেয় যে সবচেয়ে বেশি যোগ্য, যে ভাই খুব ভালো লিখেছিলাম, নিউজ এডিটর এই 3টা লাইন, সবচেয়ে ভালো 3টা লাইন কেটে দিয়েছে, আর বলেন না ভাই বাংলাদেশে সাংবাদিকতা করা যায় না, এই কারণে অনুসন্ধানী রিপোর্ট করি না। এগুলো হচ্ছে অক্ষমের আত্মপক্ষ। আমার মনে হয় যে এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলতে পারবো। আমি একটু দর্শকদের একটা প্রশ্ন জবাব দিই। আমার কাছে উনি প্রশ্ন করেছেন, রনি চৌধুরী উনার নাম, উনি বলেছেন খালেদ ভাই, why don't you bring them, we didn't see anyone in last 1 year। ভাই আমি আবারও বলি, আওয়ামী লীগের যারা নেতা আছেন, প্রধানতম নেতা আছেন, তাদেরকে আমি চেষ্টা করি আনার জন্য, কিন্তু আমি আওয়ামী লীগের যারা প্রথম সারির নেতা, ঘোষিত নেতা আছেন, তাদের সাথে যোগাযোগ করা পর্যন্ত তারা কেউ আমাদের এখানে এখন পর্যন্ত আসার জন্য রাজি হন নাই। কেউ শুধু টেলিফোনে কথা বলতে চান, টেলিফোনে কথা বলার লোক আমি নিব না। আমার ভিডিওতে যদি তারা কেউ আসেন, আমি তাদের অবশ্যই নিব।
কিন্তু ওনারা কেন যদি আসে না? ওনারা যদি সাধারণ সম্পাদক থেকে শুরু করে যুগ্ম সাধারণ সম্পাদক অর্থাৎ নেতৃস্থানীয় কেউ হন, আমি তাদের আবারও বলতেছি, আমি তাদের স্বাগত জানাচ্ছি এবং তারা আসতে পারেন আমাদের খালেদ এখানে। কেন আসতে চান না? কেন আসতে চান না? আমি তো জানি না কেন আসতে চান না। এখন ঘটনা হইতেছে যে ইন্টারেস্টিংলি আমি যখন উনাদের আমলেও শো করতাম, ওনারা আমার সেই শোতেও আসতে চান নাই, মানে খুবই জোর টোর করে তাদের আনা হইতো। উনারা আমাকে ভালোবাসেন না, এটা একটা কারণ হতে পারে, আর কি কারণ হতে পারে আমি জানি না। দীপু ভাই, এর মধ্যে একটা কারণ আবার এরকম হতে পারে যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতিকে ডেকে আমি আবার ওই অনুষ্ঠান থেকে ফিরে আসলাম। এটার কারণ আমি এটা মানে লিগেল আসপেক্টটা আমি বলেছি যে এটার মধ্যে একটা, যেহেতু তখন ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন ছিল, কিন্তু আওয়ামী লীগকে এখন আমি কার্যক্রম নিষিদ্ধ বলতে আমি দল নিষিদ্ধ মনে করি না। সেই ক্ষেত্রে দলের কেউ যদি আসেন আমি এটাকে স্বাগত জানাবো। যাই হোক, দীপু ভাই, আমাদের লাস্ট প্রশ্ন, আমরা দেখেছি যে কলকাতার একটি পত্রিকা, সেই পত্রিকাটা আসলে খুব যে টপ পত্রিকা সেরকমও না, এই পত্রিকাটার নাম হচ্ছে এই সময়। এইটাতে বিএনপির মহাসচিব একটা সাক্ষাৎকার দিয়েছেন। গোলাম মুর্তজা ভাই, আপনি এই বিষয়ে দীপু ভাইয়ের মন্তব্যের পর আপনি মন্তব্য করে আপনার মন্তব্য দিয়ে আমরা শেষ করবো আর কি। সেটা হচ্ছে যে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে উনি যা বক্তব্য দিয়েছেন, বিএনপি আবার একটা প্রতিবাদ লিপিতে এটা বলছেন যে এইটা আসলে তারা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা আপনাকে প্রশ্ন করতে চাই যে বিএনপি যে এই গত ১.৫ বছর ধরে জামায়াত সম্পর্কে তাদের অবস্থানের একটা বিরাট পরিবর্তন ঘটেছে, মানে ২৬ বছর ধরে যারা তার সঙ্গী ছিল তারাই তাদের এখন মেইন প্রতিদ্বন্দ্বী হয়েছে, এইটা রাজনৈতিকভাবে বিএনপির জন্য ভালো হয়েছে কি খারাপ হয়েছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে বলে বিবৃতি দেওয়া হচ্ছে, সেই বক্তব্যের ক্ষেত্রে মূল সুর আসলে এইটাই। দিবু ভাই যদি একটু বলতেন, আমরা একটু গোলাম মুর্তজা ভাইকেও শুনবো এটা নিয়ে। ওটা তো মানে বিকৃত তো কোনো বিষয় না, পরিষ্কার তো একদম লেখা আছে। মানে এই সময় আমি সাক্ষাৎকারটা আমি পড়ছি, গুগল থেকে বের করে আমি পুরো ওটা পড়ছি। তারপরও প্রতিবাদ কেন দিলেন আমি বুঝলাম না। উনি তো যা বলছেন সেটাই কোট করে পত্রিকাগুলো রিপোর্ট করেছে। তো সুতরাং এখানে মানে বিকৃতির ব্যাপারটা কি আসলো আমি তো এটা পরিষ্কার হইলাম না। আমি নিজে পড়লাম তো। আচ্ছা, আপনি বিবৃতিটা, আপনি কি মনে করেন যে বিএনপির রাজনীতিটা ঠিক আছে, বা মানে ঠিক করা, মানে বিএনপি এখন সত্যি কথা বলতে কি তারা প্রবল প্রতিদ্বন্দ্বী মনে করে জামাত ইসলাম, এবং জামাত ইসলাম তার অবস্থানটা আগের তুলনায় অনেক ভালো অবস্থানে চলে আসছে এবং একটা ফাইটিং পজিশনে চলে আসছে। এবং সেই কারণে হয়তো একটা দেখবেন যে এখন বাংলাদেশে মানে বিএনপি এবং জামাত হচ্ছে একদম মুখোমুখি অবস্থা, প্রায় প্রতিদিনই এক নেতা আর এক নেতার বিরুদ্ধে প্রতিনিয়ত বলে। কালকে বিএনপি নেতা বলছেন যে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলনকে জাতীয় বেঈমান বলছে। এরকম প্রতিনিয়ত তারাও আবার পাল্টা বলছে। তো এই পাল্টাপাল্টি চলছে কেন? যেহেতু প্রতিদ্বন্দ্বিতার অবস্থায় তারা চলে আসছে এবং জামাতের নেতৃত্বে একটা ইসলামিক জোট হওয়ার সম্ভাবনা আছে। তো সেই কারণে পাল্টা হিসেবে আবার দেখা যাচ্ছে হেফাজতের সাথে তারা ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, যাতে এইভাবে শুধু ধর্মীয় আবরণটা না দিতে পারে, যাতে বেকায়দায় না পড়ে। ফলে বিএনপি মনে করেন আজকে ৬ মাস আগে ৮ মাস আগে যতটা মানে কমফোর্টেবল পজিশনে ছিল, এখন কিন্তু সেই পজিশনে নেই। এটা আমার ধারণা। বাস্তবে তো এখন আমি তার মানে প্রতিটা আসন ভিত্তিক আমার কাছে জরিপ নেই, কিন্তু আমি অনুভব করি মানে তাদের বক্তব্য বিবৃতি দিয়ে যে এত তো কাউন্ট করার কথা না, কিন্তু এখন কাউন্ট করছে বলেই কিন্তু এই কথাগুলি আসছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মধ্য দিয়েও কিন্তু পরিষ্কার সেই অভিব্যক্তিটা ফুটে উঠছে। আমার মনে হয় যে আমরা গোলাম মুর্তজা ভাইকে শুনি। সেলিনা পারভিন, উনি কষ্ট করে অনেকগুলি একই মেসেজ পাঠিয়েছেন, আমি মেসেজটা একটু পড়ি। আমাদের মনে হয় তুমি ভয় পেয়েছিলে, তোমার বাবারা তোমাকে হুমকি দিয়েছিল, তুমি ভয় পেয়েছিলে। হ্যাঁ ভাই, ঠিক বলছেন। জনাব গোলাম মুর্তজা, আপনি যদি একটু বলেন। প্রথমত কথা, এই বিএনপি এবং জামাতের রাজনীতিটা নিয়ে বা জামাতের রাজনীতির ওই জায়গাটা, যেহেতু দুটি দল, তো সরকারি অবস্থানে থেকে আমি ওই জায়গাটা নিয়ে মন্তব্যটা করতে চাই না, যদিও আমার মন্তব্য আছে। কখনো আপনার সঙ্গে এবার নিউ ইয়র্কে আসি, আড্ডা দেওয়ার সুযোগ থাকলে আমরা হয়তো সেই আড্ডায় আলোচনা করব। আপাতত পাবলিক হওয়ার দরকার নাই, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো ব্যক্তিগতভাবে আমার বলি, মানুষ হিসেবে উনি খুব শ্রদ্ধার একজন মানুষ, শ্রদ্ধার রাজনীতিবিদ, পরিশীলিত রাজনীতিবিদ। আমি একটু অবাক হয়েছি যে পত্রিকাটার কথা বললেন, সেই পত্রিকাটার সঙ্গে তিনি সাক্ষাৎকার দিতে যে রাজি হয়েছেন। অনেক ক্ষেত্রে ছোট পত্রিকায় সাক্ষাৎকার দেওয়া যায় ব্যক্তিগত সম্পর্ক বা নানা কারণে, কিন্তু ভারতের যে পত্রিকা, এই সময় বলেন, আনন্দবাজার বলেন, বর্তমান বলেন, টাইমস অফ ইন্ডিয়া বলেন, হিন্দুস্তান টাইমস বলেন, গত ৫ আগস্টের পরের থেকে তারা বাংলাদেশ বিষয়ে
গুজব এবং মিথ্যা সংবাদ ছাড়া আর কিছু প্রকাশ করে না। রাইট। বিএনপি কে নিয়ে একটিও ইতিবাচক সংবাদ বাদ দেন, সত্য সংবাদ প্রকাশ করে নাই। বিএনপি কে নিয়ে তারা হয়তো 50টা, এক একজন 50টা করে সংবাদ প্রকাশ করেছে গত এক বছরে, এবং সেই 50টা সংবাদের 50টা তথ্য থাকলে 50টা তথ্যই ভুল, মিথ্যা। আমি মিথ্যা শব্দটা কম ব্যবহার করি, কিন্তু এই সাক্ষাৎকার যে বিকৃত করা হয়েছে কি হয় নাই, আমি ওই সাক্ষাৎকারের কিছু অংশ পড়েছি, কিন্তু কোনো অডিও বা ভিডিও শুনি নাই। অডিও বা ভিডিও আমরা শুনি, রাইট। অডিও বা ভিডিও যদি শুনতে পারতাম তাহলে আমি তাহলে সিদ্ধান্ত confirm করতে হওয়া পারতাম যে বিকৃত করে নাই। এবং ইন্ডিয়ান মিডিয়ার বা এই সময়ের যে গত এক বছরের চরিত্র, সেই চরিত্র দিয়ে এটা ভাবার যথেষ্ট যৌক্তিক কারণ আছে যে তারা বিকৃত করেছে। আমার মনে হয় যে সেই কারণে জি সেই কারণে আমি জি এটাই আমার বক্তব্য। ওকে, আমরা দীপু ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, কারণ একজন দর্শক কষ্ট করে একই মেসেজ অনেকবার পাঠাচ্ছেন, আমার কাছে এটা একটু লেজিটিমেট প্রশ্ন মনে হচ্ছে। সেটা হচ্ছে যে জনাব ওমর এফ ইমন ওনার নাম, উনি বলছেন যে হাসনাত আব্দুল্লাহ আজকেও টক শোতে আওয়ামী লীগের পক্ষে যারা সফট কর্নার যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। এ নিয়ে কি বলবেন দীপু ভাই? আওয়ামী লীগের পক্ষে যারা সফট কর্নার তৈরি করছেন, মানে জনাব হাসনাত আব্দুল্লাহরা মানে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে তাদেরকে ক্ষমতা থেকে সরাই দেওয়ার পর একটা আওয়ামী লীগ ভীতিতে, আওয়ামী লীগ জুজুতে এরকম ভীত হয়েছেন কেন, এটাই আমি আসলে বুঝতে পারি না। মানে বলুক, অসুবিধা নেই। আগে বলছে যে মানে জামাত বিএনপির দোসর, এখন ফ্যাসিবাদের দোসর, বলুক। না, আপনার কাছে কি মনে হয়, আপনার কাছে কি মনে হয় যে মানে আওয়ামী লীগের পক্ষে যারা সফট কর্নার তৈরি করবে তাদের জন্য হুঁশিয়ারি দেওয়া, এটা কেন? মানে এটা বারবার মানে যে আওয়ামী লীগ নাই সেই আওয়ামী লীগের এটা আরেক ধরনের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার একটা উদ্যোগ, যাতে ভিন্ন মত মানেই হচ্ছে ওই আওয়ামী লীগের প্রতি সফট কর্নার। কোনো কোনো যুক্তি আসতে পারে না। মানে আমি যখন নাকি বিএনপির সমালোচনা করব, ইউনূস সরকারের সমালোচনা করব, জামাতের সমালোচনা করব, তার মানে কি আমি আওয়ামী লীগ হয়ে যাব? আওয়ামী লীগের সমালোচনা কি করছি সেটা আমার প্রোফাইলে যে সে চেক করুক, গত 2-2.5 বছর 3 বছর আমি কি করছি, কি বলছি। তো এখন তাই হবে। তো এখন বিএনপি আগামীতে যদি বিএনপি বা জামাত ক্ষমতায় আসে, তাদের সমালোচনা করা মানেই কি আমি আওয়ামী লীগ হয়ে যাব? তো এখন এই ধরনের, এখন সামনে নির্বাচন, তো এইটা বলে এক ধরনের আর এক ধরনের এই কথাগুলো উচ্চারণ করা মানে আর এক ধরনের ফ্যাসিজম তৈরি করা, যাতে আমি ভিন্ন মত আনতেই দেব না, কোনোভাবেই সমালোচনা সহ্য করব না। এটা ছাড়া আর কি বলবো? মুর্তজা ভাই, আপনি কি একটা লাইন বলবেন আওয়ামী লীগের প্রতি সফট কর্নারটা কি আসলে, বা এই সফট কর্নার করলে মানে এই সফট কর্নারের এত ভীতি কেন এই এনসিপির নেতৃবৃন্দের, বা কি সফট কর্নারটাই কি আসলে? দেখেন, আমি এটাকে ভীতিবন্য হিসেবে কোনো কিছু দেখি না। আওয়ামী লীগের পক্ষে সফট কর্নার বলতে কি বুঝিয়েছেন সেটা হাসনাত বলতে পারবেন, এটা আমি বলতে পারবো না। কিন্তু আমার এখানে বক্তব্যটা হচ্ছে, আওয়ামী লীগ যেহেতু দেশে গণহত্যা করে পালিয়েছে তার নেতারা, এই গণহত্যার হাসনাতটা যেহেতু সেই গণহত্যার শিকার, সেই কারণে তাদের ভেতরে একটা জিনিস থাকতে পারে যে আওয়ামী লীগের প্রতি কেউ সফট কর্নার তৈরি করলে তার বিষয়ে রাজনৈতিক জায়গা থেকে কথা বলে, এটাকে আমি অত বড় অপরাধ মনে করি না, 1 নম্বর। 2 নম্বর ব্যাপার হচ্ছে সরকারের সমালোচনা, ডক্টর ইউনূস সরকারের সমালোচনা। ধরেন ওই যে যারা লিখতেছেন যে গোলাম মুর্তজা কি করলেন, এইটা বলাটাকেও আমি অত বড় কোনো ইয়ে করি না। এটা করা যাবে, এইটা করার সঙ্গে কেউ যদি মনে করেন যে আমি দূতাবাস পুরোটা চালাই এবং মনে করে নিয়ে বললেন যে উনি কি করলেন, উনি না, যেহেতু আপনি সবচেয়ে বড় কর্মকর্তা, যেহেতু আপনি সবচেয়ে বড় কর্মকর্তা, আপনি একজন সিনিয়র সেক্রেটারির পদমর্যাদা, পরিচিতি হওয়াটা, পরিচিত হওয়া একটা ব্যাপার। না, ডেফিনেটলি আমার এটা নিয়ে কোনো আপত্তি নাই। মানে আমি খালি বলছি যে সফট কর্নার তৈরি করা মানে গণহত্যার পক্ষে মতামত তৈরি করাটা যদি কারো উদ্দেশ্য হয়ে থাকে, সেইটার বিষয়ে আমারও আপত্তি থাকবে। ওকে, অন্য বিষয়ের মতো আপত্তি থাকবে, কিন্তু একদমই সরকারের সমালোচনা নিয়ে আমার কোনো আপত্তি নেই। একদমই কথা বলতে দেয়া যাবে না, একে চিহ্নিত করা হবে, এ সফট কর্নার করা হচ্ছে, তাদেরকে দেখে নেওয়া হবে। এটা দেখেন, এটা হাসনাত আব্দুল্লাহ একটা রাজনৈতিক দলের সদস্য, এটা একটা রাজনৈতিক বক্তৃতার মঞ্চে তিনি দাঁড়িয়ে কথা বলছেন। তিনি এটা সরকারের নীতি নির্ধারকের জায়গা থেকে কথা বলছেন না। ওকে, আওয়ামী লীগের বিষয়ে কথা বলার সরকারের নীতি নির্ধারকদের জায়গা থেকে, সরকারের নীতি নির্ধারকদের জায়গা থেকেও কথা আসলে খুব বেশি মানে আমলে নেওয়া যাবে না, কারণ ডক্টর ইউনূস সাহেব একবার এসে বলে গেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, তার কিছুদিন পরে আবার নিষিদ্ধ করছেন। মানে সরকারের নীতি নির্ধারকদের কথার উপরেও তো আমরা অনেক আস্থা রাখতে পারি না। যাই হোক, মুর্তজা ভাই আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনার সময়ের জন্য। দীপু ভাই আপনাকেও অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনাদের দুজনের সাথেই আমরা একসাথে কাজ করেছি, মানে কথা বলা আনন্দদায়ক, এবং দর্শকরাও অনেক অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে অনেক পছন্দ করেছেন। আপনাদের দুজনকে অনেক 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 ধন্যবাদ।